হ্যাঁ, ম্যাডাম, আপনি ঠিক কী কারণে আপনার স্বামীকে খুন করলেন? মহিলা নিরুত্তর। আর আমাদের আসার জন্য অপেক্ষাই বা করলেন কেন? কি হলো, আপনি কোনো কথা বলছেন না? এই অপরাধের জন্য আপনি কি শাস্তি পাবেন জানেন? ফাঁসি। হোয়াট? আপনি জানেন তাও এত শান্তভাবে বসে আছেন? মহিলা আবারও চুপ। বডিটা তখনও তেমনই পড়ে আছে যেমন কাজের মহিলা প্রথম দেখেছে। হাইট হয়তো 6 ফুট, গায়ের রং ফর্সা, মাথার চুল ঘন, কোমরে জড়ানো আছে একটা ক্যাট ক্যাটে সবুজ রঙের মোটা তোয়ালে। গা খালি, এখন সারা শরীর রক্তে মাখামাখি। উপুর হয়েই পড়ে আছে দেহটা। তার পিঠে গুনে দেখা গেল 19টা ক্ষত। তার ডান দিকে বসে আছে তার স্ত্রী। মহিলারও সারা শরীরে রক্ত লেগে আছে, এমনকি মাথার চুল এবং কপালেও রক্তের ছিটে। ছুরিটা তার কোলের উপর। মূর্তির মতো বসে আছে মহিলা, ভাবলে হিন্মুখ, তবে দুটো চোখে প্রশান্তি আছে। আর সেই চোখ দুটোই কপালে ভাঁজ ফেলাচ্ছে অসির। খুনি এত খোশ মেজাজে অপরাধ স্থলে বসে থাকতে পারে নাকি, তাও আবার পুলিশের সামনে? প্রিয় জুজুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজ কি গল্প শোনানো যায় বলুন তো? প্রেম নাকি হাসি? আরে না না, আজও আপনাদের জন্য গপ্পজুজু অরিজিনালস নিয়ে এসেছে একটি ভিন্ন ধরনের গোয়েন্দা গল্প। আজ শুনবেন তিনি তার কলমে সূত্র সমাধানে সৌগত। চলুন তবে শুনে নি। বুধবার সকাল 9টা বাজতে না বাজতেই সৌগত ফোনে বড়বাবুর নাম দেখে একসাথে অবাক আর আনন্দিত হলো। হ্যালো। হ্যাঁ সৌগত। হ্যাঁ স্যার বলুন। এক্ষুনি একবার থানায় চলে এসো। কিছু কি হয়েছে? খুন। প্লিজ প্লিজ কাম সুন। ওকে ওকে, আসছি। বলেই ফোনটা কেটে সৌগত গেঞ্জির উপর টি শার্টটা চাপিয়ে নিল। তারপর ঘর এবং বাড়ির থেকে বেরিয়ে বাইকে উঠে যখন স্টার্ট দিল তখন বাজে 9টা 4। লোকাল থানায় পৌঁছতে আরো 10 মিনিট। বড়বাবু সামনেই দাঁড়িয়েছিলেন। পুলিশ ভ্যান অপেক্ষা করছে। সৌগতকে দেখেই ভবানীপুর থানার ওসি রাজীব রায় লাফিয়ে এলেন সৌগতর কাছে। আরে নামো নামো, তোমার জন্যই ওয়েট করছি। 25 মিনিট হলো ফোনটা এসেছে। স্যার নামছি তো, বাইকটা কোথায় রাখি? তোমার কিছু করতে হবে না। এই করিম, হ্যাঁ স্যার। এই বাইকটা পাশে রাখো তো। সৌগত চলে এসো। আরে চলে এসো, ভ্যানে ভ্যানে, তুমি আমাদের সাথে যাবে। সৌগতকে নিয়ে ওসি গাড়িতে উঠতেই গাড়িটা চলতে শুরু করলো। বোঝা গেল সব ইনস্ট্রাকশন দেওয়াই ছিল। চলন্ত গাড়িতেই সৌগত প্রশ্ন করল। ওসি তার পাশেই বসেছেন। স্যার কেসটা কি? মানে কোথা থেকে ফোনটা এলো, আর কেই বা খুন হলো? খুন হয়েছে সে বাড়ির কর্তা। বাড়িতে সেভাবে দেখতে গেলে দুটি প্রাণীই থাকে, একটি কর্তা, একটি গিন্নি। অবশ্য আরও একজন আছেন, কিন্তু তার চলন শক্তি নেই। তিনি হলেন ওই কর্তার মা, বৃদ্ধা শয্যাশায়ী। তাহলে কি গিন্নি খুনটি করেছেন? হ্যাঁ তাই, আর শুধু করেছেনই নয়, বেশ ঘটা করেই করেছেন। কিরকম? দেখো, যা জানতে পেরেছি তা হলো ওই বাড়ির কাজের মহিলা সকালে কাজ করতে এসে দেখেন এই ঘণ্টাখানেক আগে বাড়ির ড্রয়িং রুমের মেঝের ওপর ভদ্রলোক উপুড় হয়ে পড়ে আছেন, আর ভদ্রমহিলা একটি ছুরি দিয়ে স্বামীর পিঠের ওপর এলো পাথাড়ি কোপ বসাচ্ছেন। সিন দেখেই কাজের মহিলা ফিট হয়ে যাওয়ার জোগাড়।
তার উপর আবার তাদের পোষা কুকুরটাও তখন ক্ষেপে আছে। সিঁড়ির সামনেই বাঁধা, সে সামনে কাজের মহিলাকে পেয়ে সে এক কাণ্ড বাঁধিয়েছে। মহিলা তো চেঁচামেচি করে একতলা থেকে লোক ডাকে। ওয়েট, বাড়িটা কি দোতলা? হ্যাঁ হ্যাঁ, শুনে মনে হলো পুরনো আমলের দোতলা বাড়ি। একতলায় ভাড়াটে থাকে, দোতলায় বাড়িওয়ালা। দুটো বাড়িতেই একই কাজের লোক কাজ করে। ওই কাজের লোকের হাঁক ডাক শুনে একতলার লোকেরা সামনে গিয়ে কুকুরটাকে সামলায়। তারপর আমার কাছে ফোনটা আসে। পুরো ওপেন স্পটে বসে খুন করছিলেন মহিলা? হ্যাঁ, সেরকমই তো বলল। সিঁড়ির মুখেই নাকি ঘটনাটা ঘটেছে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মহিলা নিজেই নাকি পুলিশকে ডাকতে বলেছে। সে নাকি ধরা দিতে চায়। স্বামীকে খুন করে তার খুব আনন্দ হয়েছে, এমনই মনে হয় তাকে দেখে। কেসটা বলতে পারো জলের মতোই সোজা। আপনি তাহলে খামোখা ছাঁক নিয়ে আনতে গেলেন কেন? কি ছাঁকনি? ছাঁকনি আবার কোথায়? কেন, আপনার পাশে আমি। সৌগত চৌধুরী তো ছাঁকাছাঁকির কাজই করে। আপনার খুনের মামলা যখন এতই স্বচ্ছ জল, তাহলে গোয়েন্দা হাঁকালেন কেন? আরে সেই জন্যেই তো, এত সহজ বলেই তো। জানো তো, একেবারে সাদা জলেই মানুষের চোখ ঝাপসা হয় বেশি। ঘোলা জল হলে তবুও তলায় কিছু লুকিয়ে আছে কিনা সেটা জানার জন্য সন্দেহ হয়। আর সাদা জলে সেই সন্দেহটাও দানা বাঁধতে পারে না। কিন্তু এই যে খুনটা হলো, খুনি খুন করে হাত কড়া পড়ার জন্য বসে থাকছে কেন? এই গয়নাটা তো আর এমন কিছু আকর্ষণীয় নয়। এই প্রশ্নটাই তোমায় ডাকালো। কথার মধ্যেই ভবানীপুর অঞ্চলের বেশ একটা অভিজাত পল্লীতে এসে ঢুকে পড়ল পুলিশ ভ্যানটা। গন্তব্য আর বেশি দূরে নেই। এবার নামতে হবে বুঝতে পেরে সৌগত চট করে বলল, আচ্ছা, মানে মহিলা স্বামীকে মেরে পালিয়ে যাননি কেন, এটাই আপনাদের কাছে রহস্য মনে হয়েছে, আর আমায় ডেকেছেন এই রহস্য উদ্ঘাটন করতে। হ্যাঁ তাই। চলো এবার নামতে হবে। এই গাড়ি থামাও। ভ্যান থামতেই ওসি, এসআই আরো বিভিন্ন পদের অফিসারদের সঙ্গে সৌগত চৌধুরী নামল। এ পাড়ায় সে আগেও এসেছে। কলেজ লাইফের এক বন্ধুর বাড়ি ছিল এখানে। এখন সকাল 10:45 বাজে, বুধবার, চলতি দিন। প্রত্যেকটা বাড়িতে ব্যস্ততা। কিছু ছেলে মেয়ে একসাথে স্কুলে যাচ্ছে, স্কুল ইউনিফর্ম পরে। পুলিশ গাড়িটা পাশ করিয়ে ওসি এগোতে এগোতে বললেন, বাড়িটা সামনেই, নম্বরটা। হ্যাঁ, আরে এই তো 78। ওসি নেম প্লেট থেকে চোখ নামাতে না নামাতেই একজন মানুষ সামনে এলো। স্যার, আপনি মানে আপনারা এসে গেছেন? কি বলবো স্যার, বাড়িতে এখন আমার মিসেস নেই, থাকলে নিশ্চয় জ্ঞান হারাতেন। কি রক্ত! আর ওপরের পল্লবী বৌদি যে এমন চেঁচিয়ে কথা বলতে পারেন তা আমাদের জানাই ছিল না। আরে আগে আপনার পরিচয়টা তো দিন। সরি স্যার, আমার নাম সমীর দাস। এ বাড়িতে ভাড়া থাকি। আপনাকে ফোন করেছিলাম আমি। ও আচ্ছা, ঠিক আছে, এবার আমরা উপরে যাব। হ্যাঁ চলুন, কিন্তু কি করে যে যাবেন? টুকাই সিঁড়ি আগলে বসে আছে। টুকাইকে? সেই কুকুরটা। ও আচ্ছা, না, সে কুকুর আমরা ম্যানেজ করে নিতে পারবো, সে নিয়ে অসুবিধা নেই। এখন আগে যাওয়াটা দরকার। ওসি সদল বলে দোতলায় ওঠার মুখেই টুকাইয়ের সামনে পড়লেন। লাল কালো ছোপ ছোপ পূর্ণবয়স্ক দেশীয় ব্রিড। সে তো রেগেই ছিল, তার উপর এত লোক, বিশেষত পুলিশের পোশাক দেখে সে আরও তার স্বরে চেঁচাতে লাগলো। অনেক কষ্টে তাকে ধরে সিঁড়ির সামনে থেকে সরানো হলো চেন খুলে। ফাইনালি যখন তাকে পেছনের বারান্দায় রেখে আসা হলো, তখন শুরু হলো আসল কাজ। ওসি রক্তাক্ত অবস্থায় বসে থাকা মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। মহিলার বয়স 30-এর ঘরে, উজ্জ্বল শ্যামবর্ণা, উচ্চতা 5 ফুট,
মাঝারি গড়ন, মাথার চুল এলোমেলো, পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি। ওসি একটু গলা পরিষ্কার করে নিয়ে তাকে শুনিয়ে বললেন, ম্যাডাম, আপনি ঠিক কী কারণে আপনার স্বামীকে খুন করলেন? মহিলা নিরুত্তর। আর আমাদের আসার জন্য অপেক্ষাই বা করলেন কেন? কি হলো, আপনি কোনো কথা বলছেন না? এই অপরাধের জন্য আপনি কি শাস্তি পাবেন জানেন? ফাঁসি। হোয়াট? আপনি জানেন তাও এত শান্তভাবে বসে আছেন? মহিলা আবারও চুপ। বডিটা তখনও তেমনই পড়ে আছে যেমন কাজের মহিলা প্রথম দেখেছে। হাইট হয়তো 6 ফুট, গায়ের রং ফর্সা, মাথার চুল ঘন, কোমরে জড়ানো আছে একটা ক্যাটে সবুজ রঙের মোটা তোয়ালে। গা খালি, এখন সারা শরীর রক্তে মাখামাখি, উপুড় হয়েই পড়ে আছে দেহটা। তার পিঠে গুণে দেখা গেল 19টা ক্ষত। তার ডান দিকে বসে আছে তার স্ত্রী। মহিলারও সারা শরীরে রক্ত লেগে আছে, এমনকি মাথার চুল এবং কপালেও রক্তের ছিটে। ছুরিটা তার কোলের উপর। মূর্তির মতো বসে আছে মহিলা, ভাবলেশহীন মুখ, তবে দুটো চোখে প্রশান্তি আছে। আর সেই চোখ দুটোই কপালে ভাঁজ ফেলাচ্ছে ওসির। খুনি এত খোশ মেজাজে অপরাধস্থলে বসে থাকতে পারে নাকি, তাও আবার পুলিশের সামনে? স্যার, তাহলে ফরেন্সিক এক্সপার্ট টিমকে আসতে বলি? হ্যাঁ হ্যাঁ, বলে দাও, বডিটা সোজা করে দাও তো। সৌগত এতক্ষণ একটাও কথা বলেনি, এবার বলল। কুকুরটা কি সবসময় সামনেই বাঁধা থাকে? সমীরের দিকে তাকিয়েই প্রশ্ন করেছে সৌগত। আমরা মানে মানে আমি ঠিক জানি না, ওপরে আমাদের তেমন যাতায়াত নেই। মিতাদি বলতে পারবেন। মিতাদিকে? ওই তো আমাদের 2 বাড়িতেই কাজ করে। এখন সে কোথায়? সামনের ওষুধ দোকানটায় পাঠালাম, কুকুরটা কামড়ে দিয়েছে, তাই টিটেনাস নিতে পাঠালাম। এখন যা জলাতঙ্ক হচ্ছে। ও আচ্ছা, তাকে নিয়ে আসার জন্য কাউকে পাঠাতে হবে। এই পাকরাশি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ঘোষকে পাঠাচ্ছি, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি পাঠাচ্ছি। ঠিক আছে, মিতাদি আসুক, তারপর ওর সাথে কথা বলতে হবে। আচ্ছা, এদিকে তোমরা থাকো। সৌগত, তুমি আমার সাথে এসো। সমীরবাবু, এই বাড়ির সেই বৃদ্ধা মহিলা, মানে যিনি খুন হয়েছেন তার মা, ঘরটা কোন দিকে? সেটা দেখিয়ে দিতে পারবো, চলুন। বিজয়া দশমীতে জেঠিমাকে প্রণাম করতে আসি। উনি তো বিছানা থেকে উঠতে পারেন না, তাই সবসময় ঘরেই থাকেন। সৌগতকে নিয়ে ওসি বৃদ্ধার ঘরের সামনে এসে বললেন, একটু ভেতরে আসছি। ঘরে ঢুকতেই প্রথমে নাকে এলো একটা আয়ুর্বেদিক ওষুধের মতো গন্ধ। নার্স মহিলার বিছানার সামনে একটা চেয়ারে বসেছিল। ঘরে পুলিশ ঢুকতে দেখে উঠে দাঁড়ালো সে। আপনার নাম? পৌলমী দাস। কতদিন দেখাশোনা করছেন এনাকে? বছর 2। আপনি কি সবসময় থাকেন? না না, আমার 12 ঘন্টা ডিউটি, সকাল 8টা থেকে রাত 8টা অবধি। আচ্ছা, তাহলে আজ যখন ঘটনাটি ঘটে তখন আপনি এখানেই ছিলেন? না না, আসলে আজ আমি আসতে দেরি করেছি। মানে ওই বাগুইহাটি থেকে বাসে আসি তো, রাস্তায় জ্যাম ছিল, তাই 45 মিনিট দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এসে আপনি কি দেখলেন? আমি মানে দাদা মাটিতে পড়ে আছেন, বৌদির সামনে বসে টুকাই টুকাই খুব দাপাদাপি করছে। আমি কোনো মতে ভেতরে এসেছি, চলেই যেতাম, কিন্তু ভেতর থেকে মাসিমার গলা শুনতে পেলাম বলেই আর যেতে পারিনি। গলা মানে? উনি কি চিৎকার করছিলেন? চিৎকার ঠিক নয়, উনি ডাকছিলেন। কাকে ডাকছিলেন? বৌদিকে। আমি দরজা খুলে ঘরের ভেতরে এসে দেখি মাসিমা ভীষণ উত্তেজিত হয়ে বিছানায় বসে আছেন।
আমি তাড়াতাড়ি এসে ব্লাড প্রেশার চেক করলাম। প্রেশার অত্যন্ত বেড়ে গেছিল। মানে ওনার কি মাঝে মাঝেই প্রেশার বেড়ে যায়? না মানে মাঝে মাঝে নয়, যখন তখন বেড়ে যায়, আবার কখনো খুব বেশি, কখন আবার খুব নেমে যায়। ওনার এটাই তো সমস্যা। হার্টের পেশেন্ট, উত্তেজনা একেবারেই ভালো না ওনার জন্য। খুব এক্সাইটেড হয়ে গেলে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হয়। এই যেমন আজকে দিয়েছি। আপনি ওষুধ দিয়েছেন ওনাকে? হ্যাঁ, খুব কম ডোজের, এই নার্ভটা শান্ত করার জন্য। ঠিক আছে, আপাতত আর কিছু জানার নেই, তবে পরে যদি দরকার হয় আপনাকে থানায় ডাকবো। কিন্তু কিন্তু স্যার, আমি তো কিছু জানি না। মানে মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সংসারের দায়ে চাকরি করছি। প্লিজ মানে দয়া করে আমাকে পুলিশ কেসে জড়াবেন না স্যার। আরে না না, জড়াচ্ছি না। আপনি প্রতিদিন এই বাড়িতে এতটা সময় থাকেন, তাই এই বাড়ির মানুষদের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানেন, বুঝতেই পারছেন। একজন স্ত্রী তার স্বামীকে খুন করেছেন, ব্যাপারটা তো খুব স্বাভাবিক নয়। তাই সে ব্যাপারে কিছু জানার হলে আপনাকে ডাকবো। চিন্তা করবেন না, পুলিশ মাত্রই বিপদ নয়। একদমই তাই। আচ্ছা মিস দাস, আমাকে একটা কথা বলুন তো, আপনি তো সকালে থাকেন, রাতে মানে আপনার পর এই ঘরে কে থাকে? জ্যোৎস্নাদি। সে কাজে আসার পর আপনি বাড়ি থেকে বেরোন নিশ্চয়। রোগীকে একা রেখে তো আর যাওয়ার নিয়ম নেই। হ্যাঁ, আমি তাই করি, কিন্তু জ্যোৎস্নাদি সেটা করতে পারেন না রোজ। ও আসে লেবুতলা থেকে, মাঝে মাঝে বাস ক্যান্সেল হয়, আর সেজন্য ওকে একটু হাতে সময় নিয়ে মানে আগে ভাগেই বেরিয়ে যেতে হয়। সেই সময়টা বৌদি থাকেন ঘরে। 1 মিনিট, একটু ক্যালকুলেট করে নিই। আচ্ছা, আপনি প্রতিদিন ঠিক কটার সময় আসেন? 8টা থেকে 8টা 5-7 মতো। জ্যোৎস্নাদি কখন বেরোন? 7:45 নাগাদ। ওকে, এই 22 মিনিট সময় ওই মহিলা শাশুড়িমার ঘরে থাকেন, তাই তো? হ্যাঁ তাই, মানে তারপর আমি এলে বৌদি নিজের কাজে যান। আচ্ছা ধরুন, বাই এনি চান্স কোনোদিন যদি জ্যোৎস্নাদি চলে যাওয়ার পর আপনার বৌদি এই ঘরে রয়েছেন আর আপনি তখনও আসেননি, এমন সময় খুব দরকারে বৌদিকে ঘরের বাইরে বেরোতে হলো, এমন কি কখনো হয়েছে? হ্যাঁ, এমন কয়েকবার হয়েছে। মাঝে মাঝেই দাদা ডাকেন, হাতের কাছে কোনো জিনিসপত্র খুঁজে না পেলে উনি বৌদিকে ডাকেন, আর বৌদি তখন তড়িঘড়ি ছুটে যান। যাওয়ার সময় ঘরের দরজার ছিটকিনিটা বাইরে থেকে উনি বন্ধ করে দিয়ে যান তো? না না, দরজা তো খোলাই থাকে। অথচ আজ বন্ধ ছিল, আপনি তো তাই বললেন। হ্যাঁ তাই তো, দরজাটা বন্ধ ছিল কেন? জোছনা দেবী হয়তো বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। মনে হয় না, মানে মাসিমার ঘরের দরজা সবসময় খোলাই থাকে, কারণ ঘরের সবসময় কেউ না কেউ থাকে। ওকে মিস দাস, আপনার সাথে কথা বলে আমরা বেশ কিছু ক্লু পেলাম। ওসি একবার তাকালেন সৌগতর দিকে। সৌগত বলল, স্যার চলুন, আমরা এবার বাইরে যাই। চলো। ড্রয়িং রুমে আসতেই গলাটা কানে এলো। চাচা ছোলা গলায় চেঁচিয়ে এক মহিলা বাড়ি মাথায় আমি করছে। কি ভুল করে আজ এ বাড়িতে এলুম গো? দুটো পয়সার জন্য কাজ করতে এসে কি দৃশ্য দেখলুম। ওই মানুষের সাথে কাল সন্ধেবেলাও কথা বলে গেছি, চা দিল খেলুম, আর আজ একটা ছুরি নিয়ে। ওরে বাবা, আমি আর ভাবতে পারি না, কি রক্ত! স্বামীকে খুন করলে? ও মা, কি খুনে মেয়ে মানুষ! আমায় কেন এখানে বসিয়ে রেখেছো? সমীর দাদা, আমি তোমাদের আর কাজ করতে আসবো না, এ বাড়ির পথ মারাবো না। কি খুন খারাপের বাড়ি! বাবা, আমি আর আসবো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। একতলার শব্দ কানে এসে পৌঁছালো। সৌগত সমীরকে বলল, সমীর বাবু, মিতাদি এসে গেছে নাকি? হ্যাঁ, আমি তো ঘোষকে পাঠিয়ে ওই মহিলাকে আনলাম, কিন্তু কিছুতেই ওপরে আনা গেল না। তাছাড়া তার নাকি আবার মৃগী আছে, সমীরবাবু বললেন, তাই জানলাম আর কি। তাই জোর করাও গেল না, নিচেই বসিয়ে রেখেছি। কি করব স্যার? ও ঠিক আছে, আমরাই নিচে যাচ্ছি। আচ্ছা, ফরেনসিক টিমের কি হলো? আমি কল করে দিয়েছি, জাস্ট এলো বলে। আচ্ছা আসুক। চলো সৌগত। হ্যাঁ চলুন।
নিচে যাওয়ার আগে একবার আর চোখে সৌগত তাকিয়ে নিল সেই রক্তমাখা মহিলার দিকে। এখনো একভাবে বসে আছে সে, চাহনিটাও বদলায়নি। তার কোলে তেমনই রাখা মাঝারি মাপের ফল কাটার ছুরিটা। মৃতদেহের উপর অবশ্য একটা চাদর ঢাকা দেওয়া হয়েছে, তবুও রক্তের দাগ এখনো স্পষ্ট চারিদিকে। সমীরের সাথে একতলায় এসে ওসি দেখলেন ড্রয়িং রুমের একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে বছর 40-42-এর এক মহিলা। পরনে সবুজ রঙের ছাপা শাড়ি, কানে রংচটা ইমিটেশনের দুল, সিঁথিতে মোটা চওড়া সিঁদুর, হাতে শাখা নোয়া। ঘরে পুলিশ ঢুকতেই সে হাউ মাউ করে উঠল। পুলিশ সাহেব, আমি হাত জোর করে বলছি, আমি কিচ্ছু জানি না। আমার ঘরে কষে কষে ছেলে মেয়ে আছে, মানুষটার কোনো আক্কেল বিবেচনা নেই গো। সংসার আমাকে চালাতে হয়, আমি ছেড়ে দিন, ছেড়ে দিন। আচ্ছা, আপনাকে কি এখনো আমরা ধরেছি? শুধু কটা কথা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর দিন, তাহলেই হবে। ঘাবড়ানোর কিন্তু কিছু নেই, ঠান্ডা মাথায় বলুন। হ্যাঁ বলবো, কি বলবো স্যার? আপনি এই বাড়িতে কতদিন কাজ করছেন? 10 বছর হলো এক টানা কাজ করছি। ওপরের দাদা বৌদি কেমন? বৌদির কোনো তুলনা ছিল না, ঠিক মাসির মতো হয়েছে। আমি তো বৌদির সব কথা শুনতুম, একটু বেশি দোকানে পাঠাতেন, রান্না করতে ভালোবাসতেন তো তাই। হয়তো একদিন ইচ্ছা হলো মালাই ঘুগনি রাঁধবেন, বাড়ির দুধটা কেটে গেছে। আমায় বললেন 1 প্যাকেট দুধ এনে দিতে, ডিমের ভাপা করবেন। হয়তো গরম মশলা পুড়িয়ে গেছে। আমায় বললেন, মিতাদি জট করে একবার সামনের দোকান থেকে 1 প্যাকেট গরম মশলা এনে দাও তো। আমি এনে দিতুম। যা হতো ভালো মন্দ সব রেখে দিতেন আমার জন্য। মাসিও অমন ছিলেন। আর মাসিমার ছেলে, মানে দাদা মানুষটা কেমন? লাট সাহেব, মিতা রেখে ডেকে কথা কয় না, গতর কাটিয়ে খায়। স্পষ্ট কথা বলছি, আমার নাঙুচু আর অহংকারী মানুষ আমি জীবনে দুটো দেখিনি বাপু। সব সময় ঘিট ঘিট করছে, বৌদিকে যেন দাঁতে চিবাতো বিয়ে হওয়া থেকে। তার সব কিছুতেই তেনার অসুবিধা। অসুবিধে বলতে? সে কি আর একটা? বৌদি কারো সঙ্গে বেশি কথা কইবে না, কারো বাড়িতে যাবে না, নিজের ঘরেও টিভি দেখবে না বেশি, ছাদে উঠবে না। এমনকি তার মাথার চুল কতটা চান করার সময় কতটা ভেজাবে তাও ঠিক করে দেবেন কর্তা। আদিক্যতা, মরণ দশা। মোট কথা সব নিয়েই তার অসুবিধা। যতক্ষণ দাদা বাড়িতে থাকে বৌদি ভয়ে সিটিয়ে সিটিয়ে থাকে। আমার সামনেই তো কতবার বৌদিকে চর ঘুষি মেরেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মাথাটা ফেটে যেত, আমি ছুটে এসে ধরি। আচ্ছা, বেশ। তো এখন তাহলে আপনার কি মনে হচ্ছে, দাদাকে যে বৌদি খুন করেছেন সেটা কি তিনি ঠিক করেছেন? ঠিক করেছে, ঠিক করেছে, কিন্তু কি করে যে করলে সেটাই ভাবছি। বৌদি তো কোনোদিন মুখ ফুটে একটা কথাও কয়নি, মার খেয়েছে চুপ করে। আর আজ ওরে বাবা, কি দেখলুম আমি। কুকুরটা এত রেগে গেল কেন, কি মনে হয় আপনার? সে হতভাগা কেন লেগেছে আমি জানি না, পেছনের বারান্দায় পড়ে থাকে। আমি রোজই ঘর মুছি, আমায় দেখে কুই কুই করে, কিন্তু কোনোদিন তেড়ে আসে না। আর আজ একেবারে কামড়ে দিল? আমি তো কিছু জানি না, কাজ করবো বলে দোতলায় উঠছি, ঠিক সিঁড়ির মুখে কুকুরটা। আমি যেতেই আমার উপর হামলে পড়ল, চেইন নিয়ে টানাটানি। আমি তখন দেখিনি বৌদির। কুকুরটা ওরাম করছে দেখে আমি মুখ বাড়াতেই দেখি বৌদি রক্ত মেখে হাতে ছুরি নিয়ে দাদাকে কোম মারছে। আর দাদা চুপ করে মার খাচ্ছেন, মানে চিৎকার করছেন না? না, সে তো মরে গেছে, সে কি করে চিৎকার করবে?
কিন্তু আপনি তো বললেন বৌদি ছুরি মারছে, তা ছুরি মারার সাথে সাথেই কি কেউ মরে? রাইট। আপনি ঠিক করে বলুন তো, বৌদি যখন মারছিল দাদা তখন একবারও চিৎকার করেননি? আগে না, তা তো শুনিনি। খালি বৌদি হাঁপাচ্ছিল আর আর কোঁত পাড়ছিল। আর মাসিমার গলা পাননি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মাসিমা কি যেন বলছিল। আসলে তখন আমার কুকুরটা এত জ্বালাসতে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। তাড়াতাড়ি নিচে নেমে আসবো, তখনই কামড়ে দিল। আমি বাবা গো মা গো করে সমীর দাদাকে ডাকলুম, তারপর সে গিয়ে আমায়... হ্যাঁ, বুঝেছি। আপনি ভয় পাবেন না। আপনার যদি দরকার হয় তাহলে আপনাকে হয়তো থানায় ডাকা হবে। সেটাই, এখন আপনি বাড়ি যেতে পারেন। তবে এই ব্যাপারটা যতদিন না মিটছে ততদিন শহরের বাইরে যেন যাবেন না। আপনাদের যে কি বলি পুলিশ সাহেব, পোড়া কপালে জন্ম কোথাও যাওয়ার উপায় নেই। দুবেলা কাজ করি, আমি এখানেই থাকবো। খবর দেবেন, চলে যাবো। এখন আসি, কেমন? হ্যাঁ, আসুন। মিতা চলে যাওয়ার পরপরই সমীরকে ডাকা হলো। সমীরের সংক্ষিপ্ত জবানবন্দি। কাছেই একটা সাইবার ক্যাফেতে কাজ করি আমি। আমার ডিউটি 3 রকম শিফটে। মিসেস মডেলিং করেন, সপ্তাহের বেশিরভাগ দিনই বাইরে থাকতে হয়। কাজ না থাকলে আমি বাড়িতেই থাকি। শুক্রবার করে আমার ডিউটি অফ। বহুদিন এপাড়ায় আছি, এমন ঘটনা ঘটতে আগে কখনো দেখিনি। আমি শুধু এটুকুই বলতে পারি। এরপর ফরেন্সিক টিম এসে পৌঁছালো। সমস্ত ফর্মাল ইনভেস্টিগেশন কমপ্লিট করে ওরা যখন বেরোলো বাড়ি থেকে, তখন দুপুর 2টো বাজে। ডেড বডি পাঠিয়ে দেওয়া হয়েছে মর্গে। এবার শুধু পুলিশ ভ্যানটা রওনা দিলেই হয়। প্রত্যক্ষদর্শীর সাক্ষী নির্ভর করে। লেডি অফিসার ডেকে পল্লবীর হাতে হাত করা পরানো হলো। সৌগত বাইরে দাঁড়িয়ে দেখছিল। ভদ্রমহিলাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তখন আশেপাশের বাড়ির ছাদ, ঝোলা বারান্দা থেকে উঁকি ঝুঁকি দিচ্ছেন নানান বয়সের অনেক মহিলারা। গুঞ্জনে বাজছে কিছু কথা। পল্লবীদি খুন করেছে? দাদার উপরে কোনোদিন ওর একটা কথাও চলেনি। এরকমই হয়, সহ্য করতে করতে একদিন রাগের মাথায় মানুষ এমনই করে ফেলে। তা বলে একেবারে খুন? ভ্যানটা ছেড়ে দেওয়ার আগে পল্লবী পাশে বসা লেডি অফিসারকে কি যেন একটা বললেন। সঙ্গে সঙ্গে অফিসার গাড়ির বাইরে দাঁড়ানো এসআই পাকরাশিকে ডেকে বললেন, এনার শাশুড়ি মার টেক কেয়ার যেন ঠিকমতো হয়, ইনি সেটা আমাদেরই দেখতে বলছেন। ছেলেকে খুন করে মায়ের চিন্তায় অস্থির, আজব খুনি। স্যার, এখনো উনি যে খুনি তা পাকাপাকিভাবে প্রমাণ হয়নি। তাই একজন ভদ্রমহিলাকে পাবলিক প্লেসে খুনি বলবেন না প্লিজ। তাই নাকি? তাহলে খুনটা কে করেছে বলে আপনার মনে হয়? দেখুন স্যার, আপনাকে একটু নেক নজরে দেখেন বলে আপনি সে অ্যাডভান্টেজটা কিন্তু নেবেন না। আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না। স্যার আমায় ডেকেছেন, তাই এই ব্যাপারটার মধ্যে আমারও একটা ভূমিকা আছে। সুতরাং আমারও বলার কিছু কথা তো থাকতেই পারে, তাই না? আমি সেটুকুই বলেছি, দ্যাটস ইট। ওসি একটু দূরে ছিলেন, কথাবার্তা কিছুই শোনেননি। শুধু এসআই এর মুখ লাল হয়ে উঠেছে দেখে তিনি এগিয়ে এলেন। সৌগত শান্ত, মুখোমুখি দুজন দাঁড়িয়ে আছে। ওসি বুঝে নিলেন নিশ্চয়ই আবার দুজনের ঠোকাঠুকি লেগেছে। সৌগতকে যে কোনো কেসে রাজীব রায় নিজের দায়িত্বে ডাকেন, কারণ তার মনে হয় পুলিশের দৃষ্টিভঙ্গি একরকম বিশেষ ছক পর্যন্ত বাঁধা। চাকরি করতে করতে এমনই হয়ে যায়, কিন্তু চাকরি না করা শখের গোয়েন্দারা সর্বদিক থেকে সমানভাবে দেখতে পারে। ফলে যে কোনো কেসের কলকাঠি তারাই সবচেয়ে বেশি সহজে আবিষ্কার করতে পারে। সেই জন্যই সৌগতকে অদ্ভুত অথবা জটিল কেস পড়লে ডাকেন তিনি, যেমন আজ ডেকেছেন। আর এই ব্যাপারটা এসআই সুমন পাকরাশিকে বিরক্ত করে তোলে।
কি হলো আবার পাকড়াশি? মাথাটা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে স্যার। আপনার গোয়েন্দা বলছেন আমরা যাকে খুনি বলছি সে নাকি খুনি নয়, মানে এখনও সেটা প্রমাণ হয়নি, তাই এখন ওকে খুনি বলা যাবে না। তো কি বলবো সেটা জানতে চাইছিলাম, সেটাই আর কি, আর কিছুই না। আমার মাথা ঠান্ডাই আছে। আপনি ভাববেন না, খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ঠিক আছে, এখন চলো। উফ, দুপুর গড়িয়ে গেল, তোমাদের কি এখনো খিদে পায় না? ভ্যানে ওঠার সময় সৌগত দেখল সমীর গাড়ির সামনে এগিয়ে এলো। কিছু বলবেন নাকি সমীর বাবু? স্যার, আমরা আমরা কি বাড়িটা ছেড়ে দেব? মানে যে বাড়িতে খুন হয় সে বাড়িতে থাকাটা কি নিরাপদ? এখনই ছাড়ার দরকার নেই, কেসটা মিটুক, তারপর যা মনে হয় করবেন। বলেই তিনি জানলা থেকে মুখ সরিয়ে নিলেন। ততক্ষণে দোতলা বাড়িটার সামনে কনস্টেবল বাপি সাহু পজিশন নিয়ে নিয়েছেন। ক্রাইম স্পট পুলিশি প্রহরা দস্তর। ভ্যানটা যখন থানার সামনে এসে পৌঁছালো তখন দুপুর 2:30 বেজে গেছে। ভ্যান থেকে সকলে নামলেন। সৌগত তাড়াতাড়ি বাইকটার কাছে গেল দেখে ওসি বললেন, আরে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাড়ি। খাবে না? বাড়ি গিয়ে খাবো। এখানে তো ব্যবস্থা হচ্ছে, এখানে খেয়ে নাও। না, বাড়ি গিয়ে খাবো। সকাল সকাল বাজার করেছি, ভাত মাংস রেডি হয়ে আছে। এখন তাহলে আসি স্যার। আচ্ছা, সন্ধ্যায় একবার এসো। আসবো। বলেই বাইক স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে গেল সৌগত। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ভাত খেয়ে উঠে বালিশে মাথা রাখল। ঘুমটা ভাঙল ফোনের রিংটনে, কিন্তু চোখ মেলতে মেলতে কলটা মিসড হয়ে গেছে। সন্ধে 6:30 বাজে। রাজীব রায় দুবার ফোন করেছেন, 15 মিনিট ছাড়াছাড়ি। সৌগত রিং ব্যাক করল। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আরে আমার একটু তাড়া আছে, তোমার জন্য ওয়েট করছি। 10 মিনিটে ঢুকছি। কথা বলতে বলতেই সৌগত তৈরি হয়ে নিয়েছেন। বাইকের পিঠে বসে পৌঁছে গেল থানায়। এই সময়টা থানায় তেমন ভিড় থাকে না। তাকে দেখে করিম এগিয়ে এলো, বলল, সৌগতদা, বড়বাবু তার ঘরে আছেন, তুমি যাও, আমি চা নিয়ে যাচ্ছি। সৌগত বুঝল ওসি আপ্যায়নের ব্যবস্থা করেই রেখেছেন। তার ঘরের সামনে এসে সৌগত বলল, আসবো স্যার। হ্যাঁ এসো এসো, হ্যাঁ চেয়ারে বসো। মুখোমুখি চেয়ারে বসল সৌগত। সেকেন্ডের মধ্যেই করিম হাজির। স্যার, আসবো? এসো, এখানে রাখো। ঠিক আছে, যাও। করিম দুটো গ্লাস টেবিলে নামিয়ে চলে গেল। চা থেকে ধোঁয়া উঠছে। রাজীব রায় একটা গ্লাস তুলে নিলেন। চা খাও, চা খাও। আর কয়েকটা কথা বলছি, শোনো। হ্যাঁ বলুন। ওসি এক চুমুক চা গলায় দিয়ে বললেন, দেখো সৌগত, আমাদের ইভেন আমার মনে হচ্ছে এই কেসটার মধ্যে রহস্য বলতে কিছুই নেই। তুমি শুধু শুধু এটা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? কারণ ভেবে দেখলাম এই কেসটা একেবারেই পাতি। এর মধ্যে তোমার মাথা ঘামানোর মতো কিছুই নেই। ভদ্রমহিলা স্বামীকে খুন করে পালাননি তা নয়, পালাতে পারেননি। স্বামীর প্রতি তার রাগ ছিল বহুদিনের। আজ সুযোগ হওয়ায় রাগের মাথায় খুন করেছেন। আর তার আশ মিটিয়ে খুন করা শেষ হবার আগেই একতলা থেকে কাজের মহিলা দোতলায় গিয়ে পড়ে। লোক জানাজানি হয়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই পুলিশও পৌঁছে যায়। তাই তার পালানোর কোনো পথ থাকে না বলেই তিনি
ওখানেই বসে থাকেন বাধ্য হয়ে। কেসটা একেবারে পাতলা। কিন্তু পদ্ধতিটা এমন ঘোলাটে কেন? মানে 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 মৃত ব্যক্তির ওপর আঘাতটা পিছন দিক থেকে এলো কেন? বাই দ্য ওয়ে, ওনার নামটা যেন কি? দাঁড়াও, ফাইল দেখে বলছি। রাজীব হাতের কাছেই রাখা টাটকা ফাইলটা খুলে নাম বের করে আনলেন। বললেন, ও হ্যাঁ, এই তো কল্যাণ মল্লিক। আচ্ছা, তো এই যে কল্যাণ মল্লিক, এনাকে পিছন দিক থেকে ছুরি মারা হলো কেন? না মানে মিসেস মল্লিক তার স্বামীকে সামনের দিক থেকে আঘাত না করে পিছন দিক থেকে করলেন কেন? আর কিভাবেই বা করলেন? কারণ মিতাদির কথা অনুযায়ী স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার সময় কল্যাণ প্রায়শই স্ত্রীর গায়ে হাত তুলতেন, এমনকি কয়েকবার ধাক্কা মেরে ফেলেও দিয়েছেন পল্লবীকে। তাহলে ধাক্কা মারার সময় নিশ্চয়ই পল্লবী তার সামনেই থাকে। এমন হলে আঘাতটা কি পেছন দিক থেকে আসা সম্ভব? আরে বলছি তো, রাগের মাথায় খুন করেছে, তখন কি অত দিগ্জ্ঞান থাকে? বেশ, যদি তর্কের খাতিরে তা মেনেও নিই, তাহলে বড় প্রশ্ন হয় মিসেস মল্লিকের এক আঘাতে কল্যাণ এভাবে পড়ে মরে গেলেন, এটা কি সম্ভব? কল্যাণের মৃতদেহ আর মিসেস মল্লিককে আপনি তো দেখেছেন নিশ্চয়ই, বুঝেছেন স্ত্রীর তুলনায় স্বামী শারীরিকভাবে বেশি বলবান। তাহলে পিঠে ছুরির আঘাত পেয়ে কল্যাণের পক্ষে কি একবারও সামনে ঘোরার কথা নয়? কিন্তু তা হলো না, তিনি উপুড় হয়েই পড়ে থাকলেন নিঃশব্দে। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে, জবানবন্দি দেওয়ার সময় মিতাদি এই কথা বলেছেন যে বৌদি দাদার পিঠে ছুরি বসাচ্ছেন আর দাদা নিথর হয়ে পড়ে আছেন, তার কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা আপনি বলুন তো, এমনটা কি হওয়া সম্ভব? আর তাছাড়া টুকাই? টুকাই সে আবার কে? ওখানে তো কোনো বাচ্চা ছেলে ছিল না। আরে সেই কুকুরটা, ওরই তো নাম টুকাই। ওহ, তাই বলো? ওরা কি আর নাম পায়নি? কুকুরের এমন নাম রেখেছে। যাকে, তাহলে তুমি এখন কি করতে চাইছো? আপনাদের কি চার্জশিট রেডি? অলমোস্ট। কাল সকালেই মহিলাকে কোর্টে তোলার কথা। বেশ, কিন্তু আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কি বলো? আমি কেসটার ইনভেস্টিগেশন করতে চাই ব্যক্তিগতভাবে। আর আমি একবার ৭৮ নম্বরে যেতে চাই, একা, তাও পুলিশের নামে। এর জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হবে না, শুধু একটু ব্যাক সাপোর্ট দেবেন তাহলেই হবে। আসলে গোয়েন্দা মানুষ তো, সিক্সথ সেন্স বলছে রহস্য একটা আছেই, সমাধান না করা অবধি শান্তি পাবো না। তুমি করো যা ইচ্ছে, কোনো চাপ নেই। পুলিশের নামে ঘোরাঘুরি সেটাও হবে, যদি তোমার তদন্তে বিরক্ত হয়ে কেউ থানায় এসে কমপ্লেইন না করে। আর যদি করেও তো আমি সামলে নেব। এখন আমায় একটু বেরোতে হবে। ঠিক আছে স্যার, আজ তাহলে আসি, আপনাকে সব আপডেট দেব। হ্যাঁ নিশ্চয়। তবে হ্যাঁ সৌগত, এ কথাও বলি, এই পিঠে ছুরি মারার ব্যাপারটা আমি আলাদা করে ভাবিনি আগে, হয়তো কেউই ভাবেনি। তোমার এই পয়েন্টটা জোর আছে, আমি এটা স্বীকার করছি। আর একটা কথা। হ্যাঁ স্যার বলুন। পাকড়াশি তোমার সাথে যখন তখন মিসবিহেভ করে বলে কিছু মনে করো না। আরে না না, সে তো ব্যোমকেশ বক্সীকেও বিধুবাবুর বাক্যবান সহ্য করতে হতো, আমিও তাই করছি। না, বিধুবাবু কিন্তু এসআই ছিলেন না, ওসি ছিলেন। বাদ দিন, এখন যাই। হ্যাঁ এসো। সৌগত থানা থেকে বেরিয়ে বাইক ছোটালো মল্লিক বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা 7:30। দরজার পাশে সিমেন্টের বেদির উপর বসে এক হাত আড়াল করে বিড়ি খাচ্ছিল বাপি সাহু। সৌগতকে দেখেই উঠে দাঁড়িয়ে ফেলে দিল সেটা। এগুলো কিন্তু ঠিক নয় বাপিদা, নষ্ট করলে তো জিনিসটা। আমি এসেছি তো কি হয়েছে, এত লজ্জা করলে হবে? আরে না না, লজ্জা টজ্জা নয়, মিসেসের বারণ আছে, বেশি খাই না। বুঝেছি। তা বাড়িতে এখন কে কে আছেন? একতলার লোকটা তো,
বেরিয়ে গেল 6টা নাগাদ। দোতলার সেই নার্স আর বুড়িটা আছে। বাইকটা লক্ষ্য রেখো বাপিদা, আমি একটু ভেতরে যাচ্ছি। বলেই সৌগত সবুজ কালো রং করা লোহার গ্রিলটা ঠেলে সবে এক পা ভেতরে ঢুকেছে, অমনি পেছন থেকে বাপি, কে কে আপনি? এখানে কি চাই? আমি রাত্রে মাসিমার কাছে থাকি, আমার নাম জোছনা দত্ত। মহিলার গলা পেয়ে সৌগত ঘাড় ঘোরালো। বাড়ির গেটে জোরালো আলো, আবার ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে মহিলার উপর। মেরুন রঙের শাড়ি, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, বেশ বড়। দেখে মনে হয় ওর মধ্যে অনেক জিনিসপত্র আছে, হয়তো মহিলার রাতের খাবার। আপনি এদিকের সব খবর জানেন তো? হ্যাঁ, পৌলমী ফোন করেছিল। আমি তো আসতামই না, শুধু আমি না এলে পৌলমী বেরোতে পারবে না, তাই এলাম। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। বাপিদা, ওনাকে আসতে দাও। সৌগত আর জোছনা একতলার প্যাসেজ পেরিয়ে দোতলার সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে, জোছনাদি, আজ সকালে এই বাড়িতে যে ঘটনাটা ঘটল, এই ব্যাপারে আপনার কি বলার আছে? আমি খুব অবাক হয়েছি, বৌদি যে সত্যি ভাবতে পারিনি। সেই তো। আচ্ছা, সিনিয়র মিসেস মল্লিক মানে কল্যাণবাবুর মা, তিনিও নিশ্চয়ই ভীষণ আপসেট, তাই না? যতই হোক একমাত্র ছেলে। আপসেট নয় কি? মনে হয় না, কারণ কারণ ছেলে মায়ের প্রতি বড়ই বিরক্ত ছিল, আর মাও ছেলের প্রতি। মা মরলে ছেলের আনন্দ বই দুঃখ হতো না, এমনই সম্পর্ক ছিল। কথা বলতে বলতে ওরা উঠে এলেন দোতলায়, আর তখনই কানে এলো গড়গড়ানিটা। টুকাইয়ের গলা। জোছনার গলা পেয়ে পৌলমী ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। ও জোসনাদি, তুমি এতক্ষণে এলে? আচ্ছা, টুকাই এভাবে ডাকছে কেন? ওর কি খিদে পেয়েছে? আপনি কিছু জানেন? ও আপনি আপনি পুলিশের লোক না? সকালে এসেছিলেন না? না না, ওকে খাবার দেওয়া হয়েছে। একতলার সমীরদা এসে খেতে দিয়ে গেছে। খায়নি, শুধু চেঁচাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়। আচ্ছা, আপনি সবসময় এরকম সাদা পোশাকে থাকেন কেন বলুন তো? হ্যাঁ, আমি পুলিশেরই লোক, বিশেষ প্রয়োজনে এই পোশাকে থাকি। আচ্ছা, যাও জোসনাদি, মাসিমাকে যদি কিছু খাওয়াতে পারো। আমি তো অনেক চেষ্টা করলাম, পারিনি। তুমি দেখো না একবার পারো কিনা। কি আর বলি, এবার তোমার আর আমার বিপদ হলো। বাড়িতে ছেলে নেই, বৌমা নেই, এবার মাসিমার ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায়, পুলিশ এসে আমাদের হাতে হাতকড়া পরাবে আর কি। চুপ কর তো, হাতকড়া পরানো অত সহজ না। আমরা তো একটা চাকরি করছি, সেটা ছেড়ে দিলেই সব ল্যাটা চুকে যাবে। ডক্টর সেনকে ফোন করেছিলাম, উনি ধরেননি। আবার করব, ধরলে বলবো আমরা আর এখানে কাজ করতে চাইছি না। ডক্টর সেন কে? ডক্টর পার্থ সেন, নির্মলা দেবী নার্সিংহোমের মালিক। উনি মাসিমাকে দেখেন, ওনার সুপারিশে আমরা এসেছি। বুঝেছি। ঠিক এই সময় পৌলমী যে ঘর থেকে বেরিয়ে এসেছে, সেই ঘরে একটা স্টিলের গ্লাস পড়ে যাওয়ার শব্দ হলো। এই রে, দেখি আবার কি হলো। আমিও যাই, অনেক দেরি হয়ে গেল। দুটো প্রাণী দুদিকে চলে গেল। এই চাওয়াটারই অপেক্ষায় ছিল সৌগত। অনেক কিছুই তো দেখতে হবে, তবে সবার আগে টুকাইকে দেখে আসি। ভেবে টুকাইয়ের ডাক কানে নিয়ে এগিয়ে চলল সৌগত। এসে দাঁড়ালো পেছনের বারান্দায়, সেখানেও আলো জ্বলছে। একটা চটের বিছানা পাতা, তার উপর টুকাই, চেন দিয়ে বাঁধা হয়েছে তাকে, তবুও সে বশ মানছে না। নিচের দু পায়ে ভর করে ওপরের দুই পা সামনে তুলে সোজা হয়ে আছে। সৌগতকে দেখে তার চেঁচামেচি আরো বাড়ল। সৌগত দেখল প্রায় সকালের মতোই উত্তেজিত হয়ে আছে টুকাই। তার সামনে একটা প্লাস্টিকের বাটিতে রাখা হয়েছে গোছা গোছা মেরি বিস্কুট।
সৌগত নির্দ্বিধায় মারমুখী টুকাইয়ের কাছে এসে দাঁড়ালো। তারপর হাত রাখলো তার মাথায়। দেখ, তোর ভাষা আমি বুঝি না, কিন্তু বুঝতে পারছি তুই কিছু একটা বলতে চাইছিস। কি বলতে চাইছিস টুকাই? টুকাই নিজের মাথা থেকে সৌগতর হাত নামিয়ে দিল। তারপর চার পায়ে ভর দিয়ে একটা ঘরের পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে তার স্বরে চেঁচাতে লাগলো। সৌগত দেখল সিনিয়র মিসেস মল্লিকের ঘরের দিকে মুখ করে চেঁচাচ্ছে টুকাই। তার মনের মধ্যে হিসেব আঁকাবুকি হচ্ছে অক্ষরের খাতায়। অনেকক্ষণ হল্লা করে টুকাই সৌগতর দিকে ফিরল। তারপর সামনের একটা পা দিয়ে চটের বিছানাটা গোটালো একটু। সৌগত একটু ঝুঁকে কুড়িয়ে নিল জিনিসটা। তারপর বলল, থ্যাংক ইউ সো মাচ মাই বয়। এই কেসটা সলভ হবে শুধুমাত্র তোর জন্য। শুনে টুকাই সৌগতর জিন্সে মুখ ঘষতে লাগলো। সৌগত টুকাইয়ের মুখ তুলে বলল, আজ আসি, তোর কথা আমি বুঝেছি, এবার খেয়ে নে, টাটা। বলে সৌগত সামনে পা বাড়ালো। ততক্ষণে তার পকেটে রাখা হয়ে গেছে রুমালে ভাঁজ করা এই ৭৮ নম্বর বাড়ির দোতলায় ঘটা খুনের রহস্য উদ্ঘাটনের চাবি। এই ছিল পেশায় গোয়েন্দা সৌগতর এই ৭৮ নম্বর বাড়ির একমাত্র ছেলে হত্যা রহস্যের প্রথম ক্লুর আবির্ভাব, বা বলতে পারেন প্রথম ধাপ অতিক্রম। সৌগত এবার পরপর বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, কিচেন আর ঠাকুর ঘর সব ঘুরে নিল। এটা দোতলা, ৩ তলায় যাওয়ার সিঁড়িও আছে। এবার সে সেই সিঁড়ি ধরে উঠতে লাগলো। দোতলায় আলোয় আলো। ছাদের দরজার মাথাতেও একটা এলইডি বাল্ব লাগানো আছে। দরজায় তালা ছিল না, শুধু ভেজানো ছিল। সেটা খুলে ভেতরে ঢুকলো সৌগত। বড় ছাদ, আর তার বিশেষত্ব যে পুরো ছাদটায় লোহার শিক দিয়ে মশারির মতো ঘেরা। মানুষ তো দূর, বেড়াল পর্যন্ত গলার উপায় নেই। অথচ পল্লবী মল্লিকের ছাদে ওঠা বন্ধ ছিল। অদ্ভুত ভেবে সৌগত এবার নামার সিঁড়ি ধরল। ঘরদোর অনেক দেখা হয়েছে, এবার মানুষের সাথে দেখা হওয়া দরকার। জোছনাদি, আসবো? হ্যাঁ আসুন। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এই তো। আচ্ছা, বলছিলাম সিনিয়র মিসেস মল্লিকের সাথে কি এখন কথা বলা যায়? মানে উনি কি এখন জেগে আছেন? সকালে দেখা ৬x৭ মাপের খাটটাতে প্রায় তখনকার মতোই একটা চাদরে গা ঢেকে টান টান হয়ে শুয়ে আছেন সিনিয়র মিসেস মল্লিক। ঘরটা বেশ বড়, পাশের ঘরটার মতোই। ২টি জানলা, ২টি দরজা, একটি দিয়ে সম্ভবত অ্যাটাচ বাথে যাওয়া যায়। দরজা জানলার পর্দার রং হালকা গোলাপি, বিছানার চাদরের মতোই। দরজার সামনে একটা গেঞ্জি কাপড়ের পাপোশ, সব অবিকল কল্যাণ এবং পল্লবীর বেডরুমের মতোই। শুধু ওখানে ২টি খাট এবং এখানে একটি। আরও কিছু অমিল আছে, যেমন ও ঘরের দেওয়াল জুড়ে একটি এলসিডি টিভি সেট, যার উপর ভারী কাপড়ের আড়াল রাখা হয়েছে। আর এই ঘরে ছোট বড় অনেক বাক্স প্যাটরা, খাটের পায়ের দিকে একটা বেশ বড় মাপের ট্রাঙ্ক, আর তার পেছনেই উঁকি মারছে একটা পুরনো আমলের জং ধরা সেলাই মেশিন। সেলাইয়ের চিহ্ন এই ঘর জুড়ে রয়েছে। সামনেই যে টেবিলটা, তাতে ঢাকা দেওয়া আছে একটা হাতে করা কাশ্মীরি কাজের টেবিল ক্লথ। মোটামুটি গোছানো ঘর, আসবাবপত্র তকতকে, তবে খুব একটা হালকা ধুলোর আস্তরণও পড়েছে সবকিছুর ওপর, শুধু এইখানে। হ্যাঁ হ্যাঁ, মাসিমা এখন জেগে আছেন। কে কে আমার ঘরে? কে এসেছে? জোছনা? ইনি পুলিশের লোক মাসিমা, তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। নমস্কার, আমার নাম সৌগত চৌধুরী। সরে দাঁড়ান, এত চড়া সেন্টের গন্ধ আমার সহ্য হয় না। আপনি এইটাতে বসুন। থ্যাংক ইউ। জোছনার এগিয়ে দেওয়া চেয়ারে বসলো সৌগত। তার মনে একটা প্রশ্ন,
আজ সন্ধ্যায় বেরোনোর আগে সে দুবার স্প্রে করেছিল, কিন্তু তার গন্ধটা তো এতটাও চড়া নয় যে রে রে করে উঠবেন মিসেস মল্লিক। তাহলে ওনার ঘ্রাণ শক্তি কি খুব প্রখর? যাই হোক, সৌগত এখন মুখ খুলল। বলছিলাম ম্যাডাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। শুনছি। ম্যাডাম, এই যে আজ সকালে আপনার বাড়িতে ওই ঘটনাটা ঘটলো, মানে আপনার ছেলে খুন হলেন আর বৌমাই তার খুনি, এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমত আপনার ছেলে মানুষটি কেমন ছিলেন? কেমন আবার, তার বাপের মতোই, বাপ কা বেটা। আর বৌমা মানুষটি কেমন ছিলেন? নিশ্চয়ই খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন। না হলে কি কেউ এভাবে নিজের স্বামীকে খুন করতে পারে? কত টাকা জরিমানা দিলে বৌমাকে ছেড়ে দেবে? বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত শান্তি পাচ্ছে না প্রভাবতী মল্লিক। পরি মা, কোমল রে আর শুদ্ধ গা মেশানো বিষণ্ণ অথচ রুক্ষ গলায় বললেন প্রভাবতী। সৌগত একটু সোজা হয়ে বসল কণ্ঠস্বরের দাপটে। কি হলো, কিছু বলছেন না? ঘর বয়ে এসেছেন যখন, তখন তো কিছু বলবেন বলেই এসেছেন। হ্যাঁ, তাই বলছি, জরিমানা দিয়েও কিছু লাভ হবে না হয়তো। কেন হবে না? কেন? সে এ বাড়ির লক্ষ্মী, সে বাড়িতে ফিরে আসবে না কেন? আসবে না নয়, আসতে পারবে না। বৌমা আপনার বাড়ির লক্ষ্মী ছিল, এখন আর নেই। এখন সে খুনি। সে আপনার ছেলেকে, মানে তার স্বামীকে নৃশংসভাবে খুন করেছে, আর তার সাক্ষী আছে। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যতেই তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সেটি কে? কেন মিতাদি? সে তো নিজের চোখে দেখেছে যে আপনার বৌমা আপনার ছেলেকে নৃশংসভাবে খুন করেছেন। সাক্ষী আছে, প্রমাণও আছে। সুতরাং মিসেস পল্লবী মল্লিকের শাস্তি জেল অথবা ফাঁসির মধ্যে, দুটোর মধ্যে একটা হবেই। প্রমাণ? প্রত্যক্ষদর্শী? ছাই ছাই। সে কি, প্রমাণ তো অগুন্তি। সবচেয়ে বড় কথা, আপনার বৌমা নিজে বলেছেন যে তিনি খুনটা করেছেন এবং ফাঁসি হোক তা তিনি চান। চাইলেই হলো? সব সময় কি সব চাওয়া ঠিক হয়? সব সময় কি যা চোখে দেখা যায় তাই ঠিক? নয়, মানে আপনি বলছেন ভুলও হতে পারে, কিন্তু সেই ভুলটা কিরকম? পল্লবী যে কল্যাণের পিঠে ছুরি চালিয়েছেন বারংবার, আর তা যে অনেকেই দেখেছে, এর মধ্যে তো কোনো ভুল নেই ম্যাডাম। আপনার বৌমাই যে আপনার ছেলের আসল খুনি, তিনি একজন। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কি মতলবে এসেছেন এখানে? এত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছেন কিসের জন্য? আমি ভালোই বুঝতে পারছি আপনি পুলিশের লোক নন। তাহলে আপনি কে? বলুন, কে? মাসিমা উত্তেজিত হয়ে পড়ছেন, এটা ওনার জন্য খুব ক্ষতিকর। আপনি দয়া করে এখন আসুন, পরে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাকে দেখুন, আমি আসছি। বলেই সৌগত চেয়ার থেকে উঠে পড়ল। ততক্ষণে হাঁপাতে হাঁপাতে প্রভাবতী দেবী সৌগতর তদন্তের গতি অনেকখানি এগিয়ে দিয়েছেন। উত্তেজিত মুহূর্তে তিনি এক ঝটকায় গায়ের চাদর খুলে উঠে বসেছেন। তাতেই কিছুটা দেখা হয়ে গেছে সৌগতর, আর বাকিটা দেখিয়েছেন প্রভাবতী স্বয়ং, ডান হাত তুলে। জোছনা এগিয়ে গিয়ে প্রভাবতীর প্রেশার চেক করতে লেগেছে। চৌকাঠ পার হবার সময় সৌগতর কানে এলো প্রভাবতী বলছেন, বুদ্ধির বৃহস্পতি সব। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম ৭৮ নম্বরের দুজন নার্স মহিলার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। দুজনের মধ্যে একজনকে তো জেরা করাই হয়নি, তিনি তো আসেন রাতে, তাই কাল সকালে একবার গিয়ে তার জবানবন্দি নিয়ে আসার কথা আছে। ওকে, আমাকে ওদের নাম্বারটা দিন। আর ও বাড়ির ডক্টর নির্মলা দেবী আর নার্সিংহোমের মালিক ও বাড়ির ফ্যামিলি ডক্টর ডক্টর পার্থ সেনের নাম্বারটাও দেবেন। দিচ্ছি।
ডক্টরকে তো এর মধ্যে ইনক্লুড করিনি, ওনার নম্বরটা পেতে একটু সময় লাগবে। কিন্তু সৌগত, তোমায় একটা কথা বলছি, তুমি কিন্তু শুধু শুধু এত এফোর্ট দিচ্ছ, মানে ঘরের মেঝেই ধুলো নেই অথচ তুমি ঝাঁট দিয়ে কাজ দেখাচ্ছ। আর কি করা যাবে, ঝাঁটাটা তো আস্তই আছে, তাই ঝাঁট দিয়ে দেখা কাঠিগুলো সব ঠিক আছে কিনা। বেশ, ঠিক আছে, দেখো পাঠিয়ে দিয়েছি। ওকে। ওসির কলটা কেটে সৌগত প্রথমে জোছনাকে কল করলো। হ্যালো, হ্যাঁ জোছনাদি, আমি সৌগত কথা বলছি, একটু আগে গিয়েছিলাম। ও হ্যাঁ বলুন। বলছি মাসিমা এখন কেমন আছেন? হ্যাঁ এখন ঠিক আছেন, প্রেশার বেড়ে গিয়েছিল ওনার, তো এটাই সমস্যা, তাই তখন আপনাকে চলে যেতে বলেছিলাম। জোছনাদি, আপনি কি এখন মাসিমার ঘরেই আছেন? হ্যাঁ আছি। বেশ, খুব বেশি কিছু বলার দরকার নেই, আমি যা জিজ্ঞেস করছি তা হ্যাঁ কিংবা না এ উত্তর দিন। মাসিমা এখন ঘুমোচ্ছেন, ওষুধ দিয়েছি তো, আমার কথা বলতে কোনো অসুবিধা হবে না, আপনি কি বলবেন বলুন। ঠিক আছে। আচ্ছা জোছনাদি, মাসিমার হাত কাটলো কিভাবে আপনি জানেন? না আমি ঠিক জানি না, আজ সকাল অবধিও তো ছিল না কাটাটা, মানে আমি যাওয়ার সময় পর্যন্ত দেখিনি, হয়তো পৌলমি জানতে পারে। তাহলে মিস দাসকে কনফারেন্স কলে নিই? হ্যাঁ নিন। জোছনাকে হোল্ডে রেখে সৌগত পৌলমী দাসকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ মিস দাস, আমি সৌগত কথা বলছি। ৭৮ নম্বরে আজ সকালে এবং সন্ধ্যায় আপনার সাথে দেখা হলো। ও আপনি, আপনার নাম সৌগত? হ্যাঁ, বলছিলাম জোছনাদি লাইনে আছেন, আমার কিছু প্রশ্ন আছে আপনাদের দুজনের কাছেই, তাই মার্জ কলে নিলাম, একটু কথা বলা যাবে কি? হ্যাঁ বলুন। বলছি মিস দাস, প্রভাবতী দেবীর ডান হাত যে ইনজিওর্ড হয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানেন? না তো। সে কি, আপনি সকালে মাসিমার ঘরে থাকেন, ওনাকে স্নান করানো খাওয়ানো সবই তো আপনিই করেন রোজ। হ্যাঁ করি, কিন্তু আজ করিনি, বাইরে থেকে যখন পুলিশ গেল তখন বেলা পড়ে গেছে, তাও আমি বলেছিলাম, কিন্তু কিন্তু মাসিমা বললেন তিনি বাসি কাপড় ছেড়ে রেখেছেন, অবেলায় তিনি আর স্নান করবেন না। আর খাওয়া? খেলেনও না, খাওয়ার কথাই তিনি বললেন আজ অনেক সকালে বৌদি ওনাকে ছানার বরফি তৈরি করে দিয়েছেন, মাসিমা তাই খেয়েছেন। বৌদি নিজের হাতে 2 পিস বরফি কেটে খাইয়েছেন মাসিমাকে। ওয়েট ওয়েট ওয়েট, কেটে খাইয়েছেন মানে? প্রভাবতী দেবী কি নিজের মুখে এ কথা বলেছেন? হ্যাঁ বললেন তো। ওকে, আর কি বললেন উনি? আর কি মানে? মানে পল্লবী দেবীর ব্যাপারে মাসিমা আর কিছু বলেননি? বললেন বলতে হ্যাঁ বললেন বলতে হ্যাঁ বললেন, আজ তো বৌদির জন্মদিন, বৌদি নিজেই মিষ্টিটা বানিয়ে মাসিমার ঘরে এনেছিলেন, তাকেই প্রথম খাওয়াতে, আর মাসিমা বৌদির মুখে একটু মিষ্টি দিতে পারেননি, তাই অপেক্ষা করছিলেন আর কি। আচ্ছা, তা উনি কি এরকম মাঝে মাঝেই করতেন? না মানে স্বামী থাকতে শাশুড়িকে এতটা গুরুত্ব দিচ্ছেন তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। মাঝে মাঝে কেন, বৌদি প্রায় এটা সেটা বানিয়ে মাসিমার ঘরে আসতেন, রান্না করতে ভালোবাসতেন তো, আর তাছাড়া মাসিমার সাথে বৌদি সম্পর্কটা ঠিক শাশুড়ি বৌমার মতো ছিল না। হ্যাঁ এটা আমিও জানতাম। আচ্ছা, মিসেস মল্লিকের ঘরে বেশ কিছু হাতে করা সেলাইয়ের কাজ দেখলাম, এমনকি একটা পুরনো সেলাই মেশিনও চোখে পড়ল, ওগুলো কার? মাসিমার। মাসিমা তো ভালো সেলাইয়ের কাজ জানতেন, তার হাতের কাজ শান্তিনিকেতনে পর্যন্ত এক্সিবিশন হয়েছে, উনি তো সেলাই স্কুলের দিদিমণিও ছিলেন। ওকে, আচ্ছা আপনারা কেউ আমায় অন্য একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ, কি প্রশ্ন? মিসেস পল্লবী মল্লিকের ব্যাকগ্রাউন্ড, মানে বিয়ের আগে তিনি কোথায় থাকতেন, এই আর কি। যতদূর শুনেছি বৌদি একটা অনাথ আশ্রমে বড় হয়েছেন। হ্যাঁ এটা আমিও শুনেছি, তালতলার ওদিকে একটা অনাথ আশ্রমে মাসিমা সেলাই শেখাতেন, ওখানেই বৌদিকে দেখেন, তারপর মাত্র 18 বছর বয়সে তাকে ছেলের বউ করে আনেন। আচ্ছা তাই বুঝি, বেশ,
এবার বলুন, প্রভাবতী মল্লিকের ঘর এবং আসবাবপত্র কে পরিষ্কার করে এবং কতদিন ছাড়া? ঘর পরিষ্কার রোজই হয়, মিতাদি করে। আর আসবাবপত্র আমি আর পৌলমি 1 সপ্তাহ ছাড়াছাড়ি মোছামুছি করি। শেষ কবে মোছা হয়েছে? গেল বৃহস্পতিবার আমি মুছেছিলাম। আজ আমার মোছার কথা ছিল, কিন্তু তার... বুঝেছি। এবার শেষ প্রশ্ন, মিসেস প্রভাবতী মল্লিক কি বরাবর এক ধরনের শাড়ি পরেন? হ্যাঁ, একই রকম, ওই সরু কালো পাড় সাদা শাড়ি পরেন। থ্যাংক ইউ, আপনাদের সাথে কথা বলে অনেক উপকার হলো। এখন তাহলে রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। কলটা ডিসকানেক্ট করে সৌগত কিচেনে গেল। রাত 9:30 বাজে। 78 নম্বর থেকে বেরিয়ে সোজা বাড়ি এসেছে সে। ওসিকে কল করে নম্বরগুলো নিল, তারপর ফোনাফোনি চলল এতক্ষণ। এবার খাবার সময় হয়েছে। দুপুরে বাঁচিয়ে রাখা ভাত আর মাংস পাশাপাশি ওভেনে জেলে দুটোই গরম করে নিল। তারপর খেতে খেতে 15 মিনিট। সব শেষে যখন এঁটো বাসনগুলো বেসিনে নামিয়ে রাখলো, তখনই ঘরের ভিতর থেকে রিংটা কানে এলো। তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এসে ফোনটা ধরল সৌগত। কোথায় ছিলে? এই নিয়ে 3বার কল করছি। খাচ্ছিলাম। তোমার মিসড কল দেখলাম। বলো, কি বলছিলে? খেতে যাওয়ার আগে কল করেছিলাম, আপনি ধরলেন না। যাই হোক, ওদের সাথে কথা বললাম। ও আচ্ছা, তারপর? কাল সকালে 78 নম্বরে একবার যেতে হবে আপনাকে। কেন? সিনিয়র মিসেস মল্লিকের ঘরে একটা বেশ বড় মাপের ট্রাঙ্ক রয়েছে, একটা পুরনো সেলাই মেশিনের গা ঘেঁষে। সেটাই আপনাকে নিয়ে আসতে হবে। আর কাল আমি একা কিছুক্ষণ মিসেস পল্লবী মল্লিকের সাথে কথা বলতে চাই, এই ব্যবস্থাটাও আপনাকে করে দিতে হবে। কিন্তু কাল কি করে হবে? কাল সকাল 9টায় আমাদের বেরিয়ে যেতে হবে, কোর্টে যাওয়ার আছে না? হতেই হবে স্যার, কথা বলা না হলে আসল রহস্য উদ্ঘাটনই হবে না। আজ সন্ধ্যায় ওখানে গিয়ে আমি কিছু সূত্র পেয়েছি, যেগুলো আমায় মিসেস পল্লবী মল্লিকের কাছে পাঠাতেই হবে। আপনি প্লিজ একটু হেল্প করুন। ঠিক আছে, আমি নিজে যেতে না পারলেও কাল আর্লি মর্নিংয়ে ট্রাঙ্কটা আনার ব্যবস্থা করছি। তারপর তুমি এসো। এখন আমি রাখছি, মিসেস অনেকক্ষণ থেকে খেতে ডাকছেন। না গেলে এবার আমারও ওই কল্যাণ মল্লিকের দশা হবে দেখছি। হ্যাঁ, আচ্ছা রাখছি। হ্যাঁ, না না, আপনি যান, অনেক রাত হলো, আমি রাখছি। কাল সকালে দেখা হচ্ছে। ফোন রেখে দিনের শেষ কাজগুলো করতে লাগলো সৌগত। ঘরের দরজা বন্ধ, জানলার পর্দা টানা, টিউবলাইট অফ করে, নাইট ল্যাম্প অন করে, অল আউট অন করে, মোবাইলটা চার্জে বসিয়ে 1 বোতল জল হাতে নিয়ে বিছানায় উঠল ফাইনালি। সৌগত সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তারপর মানব সমাজের প্রয়োজনীয় সমস্ত কাজ সেরে, বিশেষত আগের দিন পরা ঘেমো গন্ধরাজ টি শার্টটা সাবান জলে ভিজিয়ে ইচ্ছে ছিল ব্রেকফাস্টটা খাওয়ার। কিন্তু ফার্স্টেই কলটা এলো। বড়বাবু থানায় পৌঁছে গেছেন। অগত্যা সৌগতকেও বাইক আরোহী হতে হলো। থানায় যখন পৌঁছালো তখন 7:12। বড়বাবুর সামনে বেজার মুখে ব্যস্তভাবে পায়চারি করছিলেন। সৌগতকে দেখেই, এই যে এসেছো, চলো, ওটা আমার ঘরে রেখেছি, এখনো খোলা হয়নি। সৌগত দেখল থানা এখনো বেশ খালি। সুমন পাকরাশিকেও ধারে কাছে দেখা যাচ্ছে না। সকাল সকাল হাঙ্গামা, কাউকে বলে শান্তি পেলাম না। নিজেই গেলাম ট্রাঙ্কটা আনতে। রাতের নার্সও ছিল, ছোট করে একটা স্টেটমেন্ট নিয়ে এলাম। এদিকে আবার তাড়া আছে, চাটাও খাওয়া হয়নি এখনো। মিসেস পল্লবী মল্লিক কেমন আছেন? আগের মতোই স্ট্যাচুর মতো বসে আছেন, মুখ খোলেননি। কাল থেকে কিছু খানও নি, 1 ফোঁটা জল পর্যন্ত না। এসো, নাও, খোলো এবার। আমি না, আপনি খুলুন। আমি খুলবো? নিশ্চয়ই, আপনার থানা, আপনার ঘর, আপনি বড়বাবু, আপনারই তো সব। আপনি ট্রাঙ্কটা খুলে ভেতরের রহস্য উদ্ঘাটন করুন। তুমি মানুষটিও সৌগত কম রহস্যের নও।
ঠিক আছে, আমি খুলছি। রাজীব রায় তার টেবিল জুড়ে থাকা 1 হাত লম্বা, আধা চওড়া মাপের সবুজ রঙে সাদা আলপনা করা টিনের ট্রাঙ্কটার হুক ধরে ডালা খোলার চেষ্টা করলেন, কিন্তু উফ বাবা, এটা কি 7 জন্ম খোলা হয়নি নাকি? এত টাইট হয়ে আছে কেন ডালাটা? যদি হিসেবে খুব ভুল না হয়ে থাকে তাহলে এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে এই ট্রাঙ্কের ডালা খোলা হয়েছিল। কি? তার মানে কি? ওটা খুললেই বুঝতে পারবেন। হ্যাঁ, আগে তো খুলুক। বলে নিজের বলিষ্ঠ ডান হাতের সবটুকু জোর দিয়ে হুকটাকে ধরে টানলেন রাজীব রায়, আর তাতেই কচাত শব্দে খুলে গেল ট্রাঙ্ক। সঙ্গে সঙ্গে নাকে এসে লাগলো ন্যাপথলিনের গন্ধ। সৌগত একটু সরে এলো। ভেতরে একটার পর একটা নকশি কাঁথা ভাঁজ করে রাখা। কি আছে এতে? এই কাঁথাগুলো ছাড়া তো আর তো কিছুই। কে বলল কিছু নেই? এখানেই তো সব আছে। ওই তো, ওইটা বের করুন। সৌগত দেখালো ট্রাঙ্কের এক কোণে পুঁটলি পাকিয়ে রাখা একটা শাড়ির দিকে। এটা কি? আগে বাইরে আনুন, তারপর তো বুঝতে পারবেন। পুঁটলিটা বাইরে আনতেই তার তলা থেকে উঁকি দিল আর একটা জিনিস। যাক, পাওয়া গেছে। অবশ্য এক জায়গাতেই থাকার কথা। এটা তো একটা ট্রে। 2 বেগদ মাপের একটা স্টিলের ট্রে। গায়ে সাদাটে কি যেন একটা লেগে আছে। আরে এ কি স্যার, আপনি এখনো এখানে? ওদিকে তো সব রেডি। কিন্তু এদিকে যে আর এক ব্যাপার, এই দেখো না। রাজীব রায় 2 হাতে মেলে ধরেছেন কালো পাড় সাদা শাড়িটা, যার মাঝে বেশ কিছু জায়গায় বাসি কালচেটে রক্তের ছিটে। এটা কার শাড়ি? সৌগত সব জানে। উত্তর শুনে এসআই এর চোখ টাটালো। সৌগত তখন খুব মনোযোগ দিয়ে একটা চিহ্ন খুঁজছে। কি আশ্চর্য! ঠিকই আছে, আমি এরকমই ভেবেছিলাম। আরে কি ভেবেছিলে তুমি? আর একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। তার আগে কটা কাজ আছে। আবার কি কাজ? সৌগত জিন্সের পকেট থেকে রুমালটা বের করলো। তার ভেতর থেকে টুকরো কাপড়টা, 1 আঙুল মাপের কাপড়, সাদা কালো 2 রকম রঙই আছে। এটা কি? সৌগত রক্ত মাখা শাড়িটা দেখিয়ে বলল, যথাসম্ভব এর অংশ স্যার। আপনি এক্ষুনি এই দুটো এবং ওই স্টিলের ট্রেটা একবার ফরেন্সিক টেস্টে পাঠিয়ে দিন, আর দেখবেন রিপোর্টটা যেন একটু তাড়াতাড়ি আসে। বাই দ্য ওয়ে, পোস্টমর্টেম রিপোর্টটা কখন আসছে? বিকেলের মধ্যে চলে আসবে। কিন্তু বেশ, এবার একবার আমায় মিসেস মল্লিকের সাথে কথা বলার সুযোগটা করে দিন। আরে উনি কি বলছেন? এখন কি আমাদের সময় আছে? কটা বাজে দেখেছেন? বেরোতে লেট হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে, আর তখন ওদের সব ঝাল তো আপনাকে আর আমাকেই সহ্য করতে হবে, তাই না? এখন উনি যাচ্ছেন কথা বলতে, বুঝতে পারছেন কতটা সময় নষ্ট হবে? দেরি হচ্ছে ঠিকই, কিন্তু তা নিয়ে তোমায় বেশি ভাবতে হবে না। ওসব ঝাল নুন আমি বুঝে নেব। 8টা বেজে গেছে, এখন অফিস টাইম। রাস্তাঘাটে জ্যাম আছে, 20-25 মিনিট লেট হতেই পারে। তুমি যাও, মিসেস মল্লিকের সাথে সৌগতর কথা বলার ব্যবস্থাটা করে দাও। সৌগতকে একবার চড়া চাহনিতে মেপে নিয়ে দরজার দিকে 1 পা বাড়িয়ে এসআই বললেন, চলুন আপনার ব্যবস্থাটা করে দিই আর কি। ও থ্যাংক ইউ, চলুন। সৌগতর বিনয় দেখে সুমন পাকরাশি আরও বিরক্ত হলো, কিন্তু বসের সামনে আর কিছু বলতে পারলেন না। নিজের কাজটাই করলেন ঠিক মতো। সৌগত পল্লবী মল্লিকের সেলে ঢুকল। পল্লবী দেখেও দেখলেন না, কিন্তু সৌগত দেখল একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে চড়া হলুদ বাল্ব জ্বলছে। পল্লবী মেঝেতে বসে আছেন অবিকল গতকালের মতোই, তবে ছুরিটা এখন আর কাছে নেই। সৌগতর হঠাৎ বড্ড মন ভারী হয়ে গেল। এই মহিলাকে এখানে এভাবে একেবারেই মানাচ্ছে না। খুব তাড়াতাড়ি এই জায়গাটার বাইরে নিয়ে যেতে হবে মিসেস পল্লবী মল্লিককে। সে সেলে এসেছে প্রায় 1 মিনিট হয়ে গেল,
তবু পল্লবী নির্বিকার দেখে সৌগতই কথা আরম্ভ করলো। নমস্কার মিসেস মল্লিক, আমার নাম সৌগত চৌধুরী। গতকাল আপনাদের বাড়ি গিয়েছিলাম, আপনি মনে করতে পারেন? এই কেসটা আমি দেখছি, তদন্তও করছি, আর তা করতে গিয়েই কেসের আসল মোরালটা আবিষ্কার করেছি। এখন সে ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এলাম। দেখুন, যে অপরাধে আপনি অ্যারেস্ট হয়েছেন সেই অপরাধটা যে আসলে আপনার নয় সেটা এখন আর আমার অজানা নেই। আসল অপরাধী কে তাও জানতে পেরেছি। তবে হ্যাঁ, আমার কালেক্ট করা সব সাক্ষ্য প্রমাণের থেকেও বড় প্রমাণ হলেন আপনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি যা সত্যি তা সবার সামনে বলুন। এই কথাটা বলে সৌগত কয়েক সেকেন্ড চুপ করে সময় দিল পল্লবীকে, কিন্তু তার দিক থেকে কোনো রেসপন্স না আসায় আবার সৌগতই আরম্ভ করলো। ওয়েল ম্যাডাম, আপনি বোধহয় আমার অনুরোধ রাখতে চান না। যাই হোক, একজন সচেতন নাগরিক হিসাবে আপনাকে সদুপদেশ দেওয়া উচিত মনে হয় আপনার কাছে এসেছিলাম। দেখুন, যে দোষ আপনি করেননি, শুধু শুধু তার দায়ে কঠিন শাস্তি পেয়ে কি লাভ? এই কেসটা স্টাডি করতে গিয়ে যা বুঝেছি, তাতে আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিটিও আপনাকে বিনা দোষে শাস্তি পেতে দেখতে চাননি। তাই আমি চেষ্টা করছিলাম আপনাকে সাহায্য করার, কিন্তু যাক, আপনি কোঅপারেট করলেন না। যাওয়ার আগে বলে যাই, কোঅপারেট করলে ভালো করতেন। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি কষ্ট পেলে আপনার শাশুড়ি মাও কষ্ট পাবেন, কারণ তিনি আপনাকে সত্যিই বড় ভালোবাসতেন। এতক্ষণ ইনিয়ে বিনিয়ে বলতে থাকা সৌগতর একটা কথাতেও কান দেয়নি পল্লবী, কিন্তু শেষ কথাটাই যেন মূর্তির মুখে কথা ফুটল। ভালোবাসতেন মানে? মা এখন আর আমায় ভালোবাসেন না? খুব দুঃখের সাথে জানাচ্ছি আপনাকে মিসেস মল্লিক, যে সিনিয়র মিসেস মল্লিক, প্রভাবতী দেবী গতকাল রাত্রে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ডক্টর পার্থ সেন অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কেন মা, কেন কেন এরকম করলে? আমি তো তোমার দিব্যি ভাঙিনি। তেমন কিছু হলে আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করতাম। কিন্তু তার আগে শুধু শুধু তুমি, আমার কি হবে মা? তুমি আমার কথা ভাবলে না তো? ঠিক আছে, এবার আমি স্বাধীন, যা ইচ্ছা তাই করব। হোক, ফাঁসি হোক আমার, আমি একটুও বাধা দেব না। কি লাভ তাতে? আপনি অকারণে ফাঁসি গেলে কারুর কি কিছু লাভ হবে? লাভ? আমার জীবনে কি লাভ হয়েছে? সবই তো লোকসান। পরিবারে ছিলাম না যখন, তখন ভাবতাম যারা পরিবারে থাকে তারা কত সুখী, আর যখন একটা পরিবার সত্যি পেলাম, তখন সেই ভুলটা ভেঙে গেল। এখন আর লাভ লোকসানের হিসেব করে কি পাবো? শান্তি পাবেন, খুনের অপরাধের গ্লানিবোধ থেকে মুক্তি পাবেন। আমি দায়িত্ব নিয়ে পাওয়াবো। এমনকি আপনি যদি মিথ্যে কথা বলে যেচে বিনা দোষে শাস্তিও পেতে চান, সেখানেও আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমার উদ্ধার করা সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাকে বাঁচিয়ে নেব। ছানার বরফি মাখা স্টিলের ট্রেটা পাওয়া গেছে। টুকাই যথেষ্ট সাহায্য করেছে। কিভাবে তা আপনি আন্দাজ করতে পারছেন। তাই আপনি নিজেই আগে ভাগে সবটা স্বীকার করে নিন। এটা সব দিক থেকেই ভালো। ভালো নয় কি? জানি না। তারপর কি হয়েছে তা আমি জানি। তবে ম্যাডাম, আপনিও একটা কথা জেনে রাখুন, তদন্তের স্বার্থে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল আমাকে। এছাড়া আপনার মুখ খোলানোর আর কোনো উপায় ভেবে পাচ্ছিলাম না। কথাটা শুনে পল্লবী সপ্রশ্ন চোখে সৌগতর দিকে তাকালো, বলল, কি মিথ্যে? সিনিয়র মিসেস মল্লিক তার ঘরে স্বমহিমায় রয়েছেন। কোনো দুর্ঘটনা ঘটেনি। আপনি আপনি কি মানুষ? না, গোয়েন্দা, মানে মোটা চামড়ার মানুষ। বলে সৌগত পল্লবীর সামনে থেকে সরে সেলের বাইরে বেরিয়ে গেল। ওদিকে তখন ওসির ঘরের সামনে এসআই সুমন পাকড়াশি ইচ্ছে মতন কান ভাঙাচ্ছেন। স্যার দেখছেন কত দেরি হচ্ছে,
আপনি ওকে একটু বেশি প্রশ্রয় দেন বলে উনি যেন মানে একেবারে মাথা কিনে নিয়েছেন। একটু কথা বলছি বলে 1 ঘন্টা লাগিয়ে দিল। হ্যাঁ, 9টা 5 এখানেই বাজিয়ে দিল। ওখানে গিয়ে কি ফেস করতে হবে বলুন তো? আপনাকে আর আমাকে, মানে আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। আপনি ওর এই বাড়াবাড়িগুলো একটু কন্ট্রোল করুন স্যার, একটু বেশি বাড়াবাড়ি করছে। দেখো, বাড়াবাড়ি করার কারণ আছে। বালিগঞ্জের সেই কাটা আঙুলের রহস্য, পার্ক স্ট্রিটে বার ডান্সারের নিখোঁজ হবার কেসটা, হ্যাঁ, সেটা কিন্তু এই 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 সৌগত চৌধুরীর জন্যই সলভড হয়েছিল। লোকাল থানার পুলিশ জল ঘোলা ছাড়া কিছুই করতে পারিনি। কিন্তু উনি যা করছেন তা সবই তো পেড। প্রত্যেকটা কেসের জন্য উনি টাকা নিয়েছেন। তা তো নিতেই হবে। টাকা ছাড়া সৌগত চৌধুরীর চলবে কি করে? গোয়েন্দারা তো আর তোলা পায় না। তার মানে আপনি কি বলছেন? পুলিশেরাই শুধু তোলা পায়? আপনি তাই বলেছেন, আমি কিন্তু বলিনি। আহ, নিজেদের মধ্যে এই সিলি আর্গুমেন্ট বন্ধ করো। সৌগত, দেখো, উই আর অলরেডি লেট। এবার কিন্তু আমাদের যেতেই হবে। আপনাদের কোথাও যেন যাওয়ার কথা ছিল। ও, কোর্টে না? হোয়াট ইউ মিন? তুমি কি আমাদের সাথে প্র্যাকটিক্যাল জোক করছো নাকি? তুমি জানো না আমাদের কোথায় যাওয়ার কথা? মিসেস মল্লিককে কোর্টে নিয়ে যাওয়ার কথা আজ। হ্যাঁ, নিয়ে যাবেন তো। আগে তাকে অ্যারেস্ট করুন। মানে? তাহলে সেলে যে আছে সে কে? সেলে যিনি আছেন তিনি ছাড়াও আরেকজন মিসেস মল্লিক রয়েছেন এর মধ্যে। আমি তাকে অ্যারেস্ট করার কথা বলছি। মানে? মানে মিসেস প্রভাবতী মল্লিক। এক মুহূর্তে মৌন হয়ে গেল রাজীব রায়ের অভিব্যক্তি। এসআই সুমন পাকরাশি এমন অসম্ভব উক্তি শুনে প্রথমে ছড়িয়ে গেলেও তাড়াতাড়ি নিজেকে সামলে এসে বলল, আরে এই দেখুন স্যার, উনি আবার যা নয় তাই বলছেন। আসলে ওনারা আর কি গুছিয়ে কথা বলতে পারেন বলে নিজেকে একেবারে ব্যোমকেশ বক্সী ভেবে ফেলেছেন। না না, ব্যোমকেশ হব কি করে? আমার পদবী তো চৌধুরী, আর আমার সত্যবতীও নেই। তবে আমি সত্যের সন্ধান করি, এটা বলতে পারি। তাহলে সত্যিটা কি? চলুন, বসে কথা বলতে হবে। আপনার ঘরে চলুন। না স্যার, এখন আর ঘরে নয়, এখন আমাদের বেরোনো দরকার। অনেকবার কল এসে গেছে, আর নয়। আসুক, আগে সৌগতর হেঁয়ালির কারণটা জেনে নিই, তারপর যাব। নাও, বসো। এবার বলো, কোন সত্যের সন্ধান পেয়েছো? কিসের ভিত্তিতে তুমি এই সব অবাস্তব কথা বলছো? আমি কিছুই বলছি না স্যার, কটা সূত্র কথা বলছে। রাজীব এক দৃষ্টে তাকিয়ে আছেন সৌগতর দিকে। মুখোমুখি চেয়ারে বসে এসআই পাকরাশিও চোখ দিয়ে গিলে খাচ্ছেন তাকে। সৌগতর চোখ মাঝখানের টেবিলটার উপর ইতি উতি ছড়িয়ে থাকা ফাইলপত্রের নিবদ্ধ। কি হলো বলো, চুপ করে আছো কেন? রেডি করছেন বোধহয়, হয়ে গেলেই বলবেন। হয়ে গেছে, বলছি স্যার। সূত্র 1, গত সন্ধ্যায়ও আপনাকে বলেছিলাম কল্যাণ মল্লিকের মৃত্যুর কারণ আর পল্লবী মল্লিকের পজিশন দুটোই প্রশ্ন তোলে। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার সময় স্ত্রী সামনে থেকে মার খায়, এই ঘটনার সাক্ষী আছে। সেদিনও একটা ঝামেলা হয়েছিল নিশ্চয়ই। আমরা সবাই দেখেছি কল্যাণ মল্লিকের স্বাস্থ্য, উচ্চতা সবই মিসেস পল্লবী মল্লিকের থেকে অধিক। ধরুন যদি মেনেও নি কল্যাণকে তার স্ত্রী পিছন থেকে আঘাত করেছেন, তাতেও কি একটা ফাঁক থাকছে না? কিসের ফাঁক? পেছন থেকে মারলেই যে কল্যাণ মরে যাবেন এমনটা তো নাও হতে পারে, বরং না হওয়ার সম্ভাবনাই বেশি। আঘাত আসার পর কল্যাণের পক্ষে ঘুরে দাঁড়ানো স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে তা হয়নি কেন? আর মিতাদির জবানবন্দিতে আমরা জেনেছি পল্লবী কল্যাণের পিঠে বারংবার আঘাত করেছেন, কিন্তু কল্যাণ নির্বিবাদে সব সহ্য করেছেন। টু শব্দটি তার মুখে নেই। সূত্র 2, ড্রয়িং রুমে যখন এই ঘটনা ঘটছে তখন সর্বক্ষণ খোলা থাকা প্রভাবতী দেবীর ঘরের দরজাটি বন্ধ, অথচ একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির দরজাটা কিন্তু খোলাই আছে। ভারী অদ্ভুত না? একতলা সিঁড়ির দরজাটা বন্ধ করার কথা হয়তো মনে ছিল না পল্লবী মল্লিকের।
খুন করার সময় কি সবার মাথা ঠিক থাকে? ইনি তো আর প্রফেশনাল মার্ডারার নন। সেই জন্যই তো সিনিয়র মিসেস মল্লিকের দরজাটা বন্ধ হওয়ার রহস্যের। যে খুনি খুন করার আগে শয্যাশায়ী শাশুড়ি মার দরজা বন্ধ করেন, যার থেকে কোনো ভয়ের আশঙ্কা নেই, কিন্তু যে দরজাটা আসলে বন্ধ করার কথা ছিল সেই দরজাটি খোলাই রাখেন। তখন ঘড়িতে সকাল 8টা ছুঁই ছুঁই। নার্স পৌলমী দাস অথবা পরিচারিকা মিতাদি যে কারোর আসার সময় হয়ে গেছে। তারা এসে হাতে নাতে ধরে ফেলবে জেনেও পল্লবী রিস্কটা নিলেন কেন? তিনি কি ধরা দিতেই চাইছিলেন, নাকি কাউকে ধরা পড়ার থেকে বাঁচাতে চাইছিলেন? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। আর তাছাড়া প্রভাবতীর প্রতি যে পল্লবীর একটা বিশেষ ব্যাপার আছে সেটা তো আমরা প্রথম থেকেই দেখেছি। কেন মনে নেই, গতকাল যখন মিসেস মল্লিককে আনা হচ্ছিল তখন উনি লেডি অফিসারকে বিশেষভাবে বললেন যেন সিনিয়র মিসেস মল্লিককে পুলিশ টেক কেয়ার করে। ছেলেকে খুন করে ছেলের মায়ের প্রতি এতটা দরদ অনেকেরই অদ্ভুত লেগেছিল। এবার আসি সূত্র 3-এ, টুকাই। আপনারা নিশ্চয়ই জানেন যে কুকুর বেড়াল এই ধরনের প্রাণীদের একটা বিশেষ সিক্সথ সেন্স আছে, যার ফলে ওরা এমন কিছু সেন্স করতে পারে যা মানুষ পারে না। ঠিক এই রকমই এই ব্যাপারের সবটুকু খবর টুকাইয়ের কাছে আছে। ওর স্বভাব বিরোধী এমন কিছু কাজ গতকাল ও করেছে যা জেনে ওকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছিলাম প্রথম থেকে। সেটা কি? মিতাদিকে কামড়ে দেওয়া। নিশ্চয়ই মনে আছে স্যার, মিতাদি বলেছে যে সে যখন টুকাইয়ের কাছাকাছি গিয়ে পড়ে তখন ড্রয়িং রুমে ধুমধুমার কাণ্ড চলছে, আর টুকাই মিতাদিকে নিয়ে পড়েছে, যা অবাক করেছিল মিতাদিকেও। কিন্তু ব্যাপারটা সেরকম বুঝতে না পেরে মিতাদি ঘাবড়ে গিয়ে চেঁচামেচি করে। তাতে রেগে যায় টুকাই, কারণ সে যা বলতে চাইছে মানুষ সেটা বুঝতে চাইছে না, উল্টে তার কাছ থেকে চলে যেতে চাইছে। মানে টুকাইয়ের চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পথে এত বড় আফসোসটা টুকাইয়ের সইল না, তাই সে বাধ্য হয়ে কামড় বসালো। লক্ষ্য করে দেখবেন মিতাদি কামড়টা তখনই খেয়েছে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টাটা করেছে। ব্যাপারটা আমায় খটকায় ফেলেছিল। আমি তাই গেছিলাম টুকাইয়ের কাছে। তবে ও যে এত বড় মার কাটারই প্রমাণ কালেক্ট করে রেখেছে তা আমারও ধারণার বাইরে ছিল। এখন ভাবি, টুকাই না থাকলে এই কেসটা নিয়ে ঠিক কতদূর যাওয়া যেত সেটা একটা প্রশ্ন। এদিক ওদিক যতই ঘুরি না কেন, কফিনে শেষ পেরেকটা পুঁতেছে টুকাই। উফ, মিতা টুকাই এগোও না এবার। সূত্র 4, গতকাল সকালে সিনিয়র মিসেস মল্লিকের সাথে কথা বলা হয়নি, সন্ধ্যায় হয়েছে। আর তা হয়েই অর্ধেক রহস্যের সমাধান হয়েছে। প্রভাবতী মল্লিকের ডান হাতে টাটকা কাটা দাগ 5টা আঙুলেই স্পষ্ট। তারপর আবার মলমেরও প্রলেপ আছে। আমি দুজন নার্সের সাথে কথা বলে জানতে পারি উনি একই রকম শাড়ি পরেন প্রতিদিন। এ কথা জেনে আর একটা হিসেব মেলাই। সূত্র 6, আমি খুব ভালো করে দেখেছিলাম যে ঘরের চারপাশ, ড্রেসিং টেবিল, খাট, চেয়ার, ছোট বড় ট্রাঙ্ক, টেবিলে ঢাকা দেওয়া হাতে সেলাই করা শৌখিন টেবিল ক্লথ, মোট কথা সব কিছুই তকতকে। কিন্তু সব কিছুর ওপরই একটা খুব ফিকে ধুলোর আস্তরণ পড়েছে। শুধু এই ট্রাঙ্কটার ওপর এক কণাও ধুলো নেই। মানে খুব সম্প্রতি ঢাকনাটা খোলা হয়েছিল, আর তাতেই সব ধুলো ঝরে গেছে। আর সেই জন্যই আপনাকে ট্রাঙ্কটা আনাতে বলি, কারণ বদলানো শাড়িটা প্রভাবতীর পক্ষে এখানেই লোকানোর সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল ওইটুকু সময়ের মধ্যে। তারপর কি হয়েছে তা তো আপনি জানেন স্যার। হ্যাঁ, কিন্তু তুমি এর মধ্যে প্রভাবতী মল্লিককে আনছো কি করে আমি সেটাই বুঝতে পারছি না। কেন স্যার, না বোঝার কি আছে? হতে পারে উনি এ ধরনের শাড়ি প্রতিদিন পরেন, ওনার হাতও কেটেছে কোনো কারণে, কিন্তু তাই বলে উনি যে অপরাধী তার কি প্রমাণ আছে? কোনো প্রত্যক্ষদর্শী নেই। সবচেয়ে বড় কথা, তিনি শয্যাশায়ী। কথাটা নাও তো ঠিক হতে পারে স্যার। উনি বিছানায় থাকেন, কিন্তু বিছানা ছেড়ে যে আর কোথাও যেতে পারেন না এমনটা তো নাও হতে পারে। হতে পারে? তা এই হতে পারাটার কি প্রমাণ আছে শুনি? সৌগত পকেট থেকে সেলটা বার করে বলল, এবার আপনাদের পরপর দুটো রেকর্ডিং শোনাবো। গতকাল আপনার দেওয়া নাম্বারগুলো পাওয়ার পর প্রথম কলটা এনাকেই করেছিলাম, আর মনে হয়েছিল কল রেকর্ডিং করা দরকার।
তাই করেছিলাম। যাবতীয় প্রমাণ এখানেই পাবেন। এটা একটা কল রেকর্ডিং, আর একটা কিছুক্ষণ আগে সামনে করা। বলেই সৌগত স্ক্রিনে ক্লিক করলো। হ্যালো, আমি কি ডক্টর পার্থ সেনের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, আপনি কে? নমস্কার ডক্টর সেন, আমি সৌগত চৌধুরী। আজ সকালে আপনার পেশেন্ট ফ্যামিলিতে মানে ৭৮ নম্বরে যে ঘটনাটা ঘটলো সেই ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। আপনি সিনিয়র মিসেস মল্লিকের মানে প্রভাবতী মল্লিকের ডক্টর তো? হ্যাঁ। আচ্ছা, আপনার এখন ফ্রি টাইম আছে তো? মানে আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন ছুটিতে এসেছি, সময় হবে। কি বলবেন বলুন। বাই দ্য ওয়ে, আপনি পুলিশের লোক তো? হ্যাঁ, আমি যা কিছু প্রশ্ন পুলিশের পক্ষ থেকেই করছি। আচ্ছা ডক্টর সেন, প্রভাবতীর অসুখটা আসলে কি? মানে উনি যে সবসময় বেড রেস্টে থাকেন, মানে আপনি থাকতে বলেছেন আর কি, তার কারণটা কি যদি বলেন? অসুখ? হার্টের ট্রাবল? বেশি উত্তেজনা ভালো না ওর জন্য। ঘন ঘন প্রেশার আপ অ্যান্ড ডাউন করে, এই আর কি। তবে আমি তাকে প্রেসক্রাইব করে কখনো বলিনি বিছানা নিতে। তিনি স্বেচ্ছায় ঘরবন্দি হয়েছেন। অবশ্য এটার একটা অন্য কারণও থাকতে পারে। কি কারণ? এই ব্যাপারে কিছু বলতে পারেন? হ্যাঁ পারি। সম্ভবত তার ছেলে মানে কল্যাণের মুখদর্শন করবেন না বলেই তিনি ঘরের বাইরে বেরোন না। মা ছেলে সম্পর্ক তো বাঁধিয়ে রাখার মতো, তাই। তো ডক্টর সেন, আপনি ওই বাড়িতে ঠিক কতদিন যাতায়াত করছেন? বহুদিন বলতে পারেন, ছোটবেলা থেকেই। আমার বাবা ডক্টর সুনির্মল সেন, প্রভা কাকিমা প্রভাবতী মল্লিকের স্বামী কুণাল মল্লিকের ব্যাচমেট ছিলেন এককালে। তারপর কুণাল মল্লিক রাইটার্সে ঢুকলেন আর আমার বাবা মেডিকেল কলেজে। দুজনে আলাদা আলাদা লাইনে গেলেও সম্পর্কটা ছিল। একসময় বাবা হলেন ওই বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান, আর তারপর আমি হয়েছি। এক মিনিট, আচ্ছা ডক্টর সেন, আপনি তো এখন সিনিয়র মিসেস মল্লিককে দেখেন, আপনার বাবা কাকে দেখতেন? প্রভা কাকিমাকে, সঙ্গে কল্যাণকেও। মিস্টার মল্লিককে কেন? ওর একটা জেনেটিক রোগ ছিল যার সোর্স প্রভা কাকিমা, হার্টের ট্রাবল। দুজনেরই হৃদযন্ত্র দুর্বল। আচ্ছা, মানে আপনিও এখন এই দুজনকেই দেখতেন। আচ্ছা ডক্টর সেন, আপনি বলতে পারবেন যে বর্তমানে মিস্টার মল্লিকের হার্টের অবস্থা কেমন ছিল? না না, বর্তমান অবস্থার কথা আমি জানি না, কারণ প্রায় 5 বছর হলো কল্যাণ আর আমার পেশেন্ট ছিল না। এরকম কেন? মানে আপনি ওই বাড়িতে যাচ্ছেন, একজন পেশেন্টের ট্রিটমেন্টও করছেন, অথচ আর একজন পেশেন্টকে দেখছেন না কেন? আমি দেখি না নয়, মানে সে দেখায় না। আসলে কল্যাণ মানুষটা মোটেই ভদ্র নয়, ভীষণ অভদ্র একটা মানুষ। আজ ওর সাথে যা হয়েছে তাও ডিজার্ভ করত। কিন্তু পল্লবী যে কাজ করতে পারে তা আমার এখনো মেনে নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু প্রত্যক্ষদর্শী আছে। মিসেস মল্লিকের বিরুদ্ধে অনেক প্রমাণ ডক্টর সেন। থাকতে পারে, কিন্তু তাও একটা খটকা আছে। আমি আসলে আউট অফ স্টেশন, নয়তো ঘটনাস্থলে একবার যেতাম। মিসেস পল্লবী মল্লিকের পক্ষে এত বড় একটা কথা বলার কোনো স্ট্রং লজিক আছে কি আপনার কাছে? না মানে সবাই যেখানে বলছে উনি খুনি, সেখানে আপনি বলছেন আপনার খটকা আছে, তাই জিজ্ঞেস করছি আর কি। দেখুন, লজিক বলতে পল্লবী যথেষ্ট শান্ত নম্র মেয়ে। আজ 15 বছর ওকে ওই বাড়িতে দেখছি। মুখ বুজে ভীষণ কষ্ট সহ্য করতে পারে মেয়েটা, কিন্তু মুখে কোনো রকম প্রতিবাদ করে না। না, কোনোদিন কোনো প্রতিবাদ করেও নি। প্রভা কাকিমা একমাত্র ওর শুভাকাঙ্ক্ষী। ওনাদের সম্পর্কটা অসাধারণ। কাকিমা নিজেই বৌমাকে বাড়িতে এনেছেন। পল্লবীও তাকে মা বলেই জানে। ও বাড়ির আবহাওয়া খুব ভালো করে চিনি বলেই কথাগুলো বলতে পারছি। মা স্ত্রী একদিকে আর কল্যাণ সে থাকে আরেকদিকে। মায়ের কোনো শিক্ষাই নিতে পারেনি ছেলে। শুনেছি ওর কাজের জগতে ওকে নিয়ে অনেক অন্ধকার ব্যাপার স্যাপার আছে। আর শুনেছি বা কেন বলছি, আমি তো নিজের চোখে দেখেছি একবার। বাড়িতে কল্যাণ কেমন জানেন? একবার কাপের চা ঠান্ডা হয়ে যাওয়ার দোষে কল্যাণ রেগে চিনেমাটির কাপটা ছোঁড়ে পল্লবীর দিকে। পল্লবীর চিবুকে লাগে, অথচ চাটা ঠান্ডা হয়েছে কিন্তু কল্যাণেরই দোষে। মোবাইলে কথা বলতে বলতে দেরি করেছে কল্যাণ, তবুও মেয়েটা মুখ চেপে যন্ত্রণা লোকায়। দৃশ্যটা দেখে মাথায় রক্ত চড়ে গেছিল। কল্যাণের সামনে গিয়ে বলি, দ্বিতীয় দিন এমন দেখলে আমি পুলিশে যাব। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। পল্লবী আর আমার সাথে কথা বলে না, সে আমায় দাদা বলতো।
হঠাৎ কথা না বলার কারণ কি ভেবে পেলাম না। প্রায় 6 মাস পরে জানতে পেরেছিলাম কল্যাণ আমায় আর পল্লবীকে জড়িয়ে খারাপ কথা বলেছে, আর পল্লবী আমার সম্মান বাঁচাতে দূরত্ব বাড়িয়েছে। ভেবে দেখুন মিস্টার চৌধুরী, কি অসভ্য নিকৃষ্ট একটা মানুষ। প্রভাবতী সংস্পর্শে থেকেও ও যে এমন কি করে হলো জানি না। বেশ, এবার একটা অন্যরকম প্রশ্ন করছি ডক্টর সেন। বলুন। বলছিলাম, আপনি বারবার বলছেন মায়ের শিক্ষা, মায়ের সংস্পর্শ। শুধু মা কেন, কল্যাণ মল্লিকের বাবা, তার অবদান নেই? না, তেমন ছিল না, কারণ কুণাল কাকু যখন মারা যান তখন কল্যাণ অনেক ছোট। হ্যাঁ, আমার মনে আছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, কল্যাণ 6-এ। ওকে, আচ্ছা, কুণাল মল্লিক কিভাবে মারা গিয়েছিলেন আপনি বলতে পারবেন? সেভাবে পারবো না, কারণ ডিটেলস তো মনে নেই, তবে মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়। হ্যাঁ, বিষক্রিয়ায়, এটা মনে আছে। হোয়াট? বিষক্রিয়া? কিন্তু কিভাবে? সেটা আমি তো ঠিক জানি না, কারণ ব্যাপারটা নিয়ে বেশি শোরগোল হয়নি তখন। তারপর থেকে প্রভা কাকিমা একাই সামলেছেন সব। বেশ, এবার আমার শেষ প্রশ্ন আপনার কাছে। এই যে কল্যাণ মল্লিক, এই মানুষটার মধ্যে এরকম অসভ্যতা, সাইকো কোয়ালিটি এলো কোথা থেকে? স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতেন যখন, তখন নিশ্চয়ই তার মধ্যে একটা অসুস্থ মস্তিষ্ক ছিল। আমি জানতে চাইছি, এই ব্যাপারটা তার জিনে কার পক্ষ থেকে এলো, বাবা না মার? দেখুন, সেটা তো ডেফিনিট বলা সম্ভব নয়, তবে আমার ধারণা বাবার দিক থেকেই হবে, কারণ প্রভাবতী মল্লিক তেমন মানুষ নন। ওকে ওকে, আপনার অনেকটা সময় পেলাম ডক্টর সেন, সেই জন্য আপনাকে থ্যাংক ইউ। এখন তাহলে রাখি। ওকে ওকে ওকে, বাই। টাটকা রেকর্ডিংটা অন করলো সৌগত। পল্লবীর স্বীকারোক্তি বেজে উঠল এবার। মায়ের ঘরে গিয়েছিলাম মিষ্টি বানিয়ে খাওয়াতে, তিনি খুব খুশি হলেন। বাহ, ভারী সুন্দর হয়েছে তো। খুব বেশি মিষ্টি হয়নি তো মা, আমি তো সুগার ফ্রি দিয়ে করেছি। নিজে খেয়ে দেখ। না না, ওদিকে তার স্নান হয়ে গেল বোধহয়, জামা কাপড় র্যাকে রাখা হয়নি, আয়রন টেবিলেই পড়ে আছে। এটা বানাচ্ছিলাম তো তাই, ওনাকেও একটু দেব যদি খান। হ্যাঁ, বাদরের গলায় মুক্তোর মালা। বাদর কি বুঝবে তার মর্ম? দোষ আসলে আমারই। তুমি কি যে বলো মা, ছাড়ো তো ওসব কথা, নাও আর একটু খেয়ে নাও। তোর আজকে জন্মদিন, তোর মুখে একটু মিষ্টি দেব তা নয়, আমায় খাওয়াচ্ছে। আয় না, হাঁ কর, একটু মুখে নে। বলছি, ওখানে ঢুকে বসে থাকলেই হবে? কাজগুলো করবে কে? দেখে শুনে তো মনে হয় সংসারটা ছেলের সাথে না হয়ে মায়ের সাথে হলেই ভালো হতো। শুধু শুধু আমার কাছে বোঝা চাপিয়ে দেওয়ার কি দরকার ছিল? মা তো নয়, একটা মূর্তিমতি অসুবিধে, যতদিন বাঁচবে ততদিন জীবনে শান্তি দেবে না। ছেলে আর ছেলের বউয়ের সব ব্যাপারে নাক গলানো দরকার। আসলে জীবনে তো সব পাঠ সকাল সকাল চুকে গেছে, তাই আগ্রহ মেটেনি এখনো, সেজন্য তো এত ছুকছুক করা। বেয়াদব মহিলা কোথাকার। কি শুরু করেছো তুমি? উনি তো তোমার মা নাকি? কেউ শুনলে কি ভাববে? ভিজে তোয়ালে পড়া অবস্থায় শুকনো পোশাকের খোঁজে কল্যাণের মাথা এমনই গরম ছিল। তার উপর পল্লবীর এই জ্ঞানগর্ভ জিজ্ঞাসাটা তাকে যেন পুড়িয়ে দিল রাগে। যখন তখন বউয়ের গায়ে হাত তোলা, তাকে শুনিয়ে শুনিয়ে জঘন্য রুচির কথা বলা, এমনকি নিজের মাকে নিয়েও অশ্রাব্য কেচ্ছা করা তার বিশুদ্ধ অভ্যেস। মায়ের সাথে বউয়ের মাখামাখিটা কল্যাণকে সব সময় অশান্তিতে ভোগায়। সেজন্য পল্লবীকে মেরে বকে কাঁদিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে নিজের মতো। তার কাজের জীবনটাও বেশ ঘোরালো। জমি জায়গার দালালি করে ভালো কথায় প্রমোটারি। আর্থিক অবস্থা খারাপ নয়, বাবা বাড়ি রেখে গেছেন। মা রোজগেরে মহিলা ছিলেন, সঞ্চয় একেবারেই ছিল না তা নয়। তার উপর কল্যাণের নিজেরও টাকা আছে, শুধু নেই যেটা, সেটা হলো মন। এই নাও জামা কাপড়গুলো ধরো, অত চেঁচামেচি করার কি আছে? আমি তো জানি এটা আমার কাজ। তুমি কি একটা ভালো কথাও বলতে পারো না?
কেন কেন ভালো কথা শুনে হচ্ছে না? আর কত চায়? বুড়িটা তো সবসময় কানে ভালো ভালো কথায় বিষ ঢালে আমার নামে। ঠিক যেভাবে বাবার জলের গ্লাসে বিষ ঢেলে দিয়েছিল, সেইভাবে আমার জীবনটাও বেশাচ্ছে। তার সাথে তো খুব পিট। ভালো ভালো কথা বলতে পারে না আমার নামে। আমার তো কোনো দরকার নেই, সেই তো সমান সব। খাট তো আলাদা হয়েইছে, এবার ঘরটা আলাদা হতে পারে। নার্সকে তাড়িয়ে রাতে ওই ঘরে গিয়ে তো শুতে পারো বুড়ির পাশে। রাতগুলো বেশ ভালোভাবে কাটে তাহলে। ছি ছি, চুপ করো চুপ করো, এত নোংরা কথা বলো না। মায়ের সঙ্গে থেকেও কি করেছে তুমি এত নোংরা হলে? নোংরা? আমি নোংরা? তোর এত বড় সাহস আর কি করে যে তুই আমার নোংরা বলছিস? বেজন্মা মেয়ে কথাকার, তোর থেকে একটা বেশি নোংরা আর কেউ আছে? রাগেতে সামনেই দাঁড়িয়ে থাকা পল্লবীর কপালের উপর থেকে এক মুঠো চুল সবলে ধরে তাকে ঠেলে এনে ড্রয়িং রুমের পশ্চিম দিকের দেওয়ালে সশব্দে মাথা ঠুকে দিল কল্যাণ। একবার, দুবার, তিনবার। হাতের সঙ্গে মুখও চলছে কল্যাণের। অসভ্য মেয়ে মানুষ, নিজের জন্মে ঠিক নেই আমাকে নোংরা বলছে। এইসব শিক্ষা পেটের ছেলে থেকে ছেলের বউ আপন, দুটোকে একসঙ্গে বিষ খাইয়ে দেব। এতক্ষণ বিরাট দেহ নিয়ে পল্লবীর সামনে পিছনের দৃশ্য আড়াল করে দাঁড়িয়েছিল কল্যাণ। মাথার পিছনের অসহ্য যন্ত্রণায় চোখে অন্ধকার দেখছিল পল্লবী। হঠাৎ গালাগালের জোয়ারে ভাটা ফেলে কল্যাণ চিৎকার করে মাটিতে উপুড় হয়ে পড়ল পল্লবীর পায়ের পাশে। আর ঠিক তখনই আঁতকে উঠল পল্লবী দৃশ্যটা দেখে। সাদা শাড়িতে ছিটকে লেগেছে তাজা লাল রক্ত। এই মানুষের মুখ যে এমন আতঙ্কের ছবি হতে পারে তা 15 বছরে টের পায়নি পল্লবী। দাও দাও, আমাকে ছুরিটা দিয়ে দাও মা। এটা এটা কি করলে? মাটিতে উপুড় হয়ে পড়া ছেলের পিঠের দিকে চেয়ে প্রভাবতী বললেন, ঠিক করেছি, বেশ করেছি। বাড়াবাড়ির শেষ সীমায় পৌঁছে গেছিল। ওর বাবাও অমন ছিল। বউয়ের হাতের সেলাইয়ের কাজ দেখে তাকে পছন্দ হলো, আর সেই বউ যখন সেলাইয়ের স্কুলের দিদিমণির চাকরি পেল, তখন সে হলো চক্ষুশূল। বউয়েরা খালি বাঁধেগিরি করবে, তাদের মাথা উঁচু করে চলার ইচ্ছেটা পাপ। তো বলে তুমি খুন করবে? ও তোমার জন্ম দেওয়া সন্তান মা। জন্মে কিচ্ছু হয় না, ওর তো জন্মে ঠিক আছে, তাতে কি হলো? তুই একটা এত ভালো মেয়ে, তোকে জন্ম তুলে কথা বলে? নোংরা ছেলে একটা, ওর মরাই ভালো। ঠিক আছে, ও অনেক হয়েছে, এবার তুমি ঘরে চলো, তাড়াতাড়ি চলো। মিতাদির আসার সময় হলো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে মা। এই বয়সে দুর্ভোগ হবে তোমার। যা হয় হোক, আমি ভয় পাই না। আসুক পুলিশ, আমি নিজেই বলবো মা হয়ে ছেলেকে খুন করেছি, বেশ করেছি। চুপ করো মা, তুমি জেলে গেলে আমার কি হবে? দাও দাও, আমায় ছুরিটা দাও। না, দেব না, ছাড়। এটা পুলিশের হাতে গেলে তোকে নিয়ে টানাটানি হবে, তোর হাতের ছাপ লেগে যাবে ছুরিতে। আমি দেব না। দাও বলছি। পল্লবী জোর করে শাশুড়ি মার হাত থেকে স্বামীর রক্তমাখা ছুরিটা কেড়ে নিল। তাড়াহুড়োয় প্রভাবতী দেবীর ডান হাতের 5টা আঙুলি আহত হলো ছুরির ধারে। এ বাবা, কতটা কেটে গেল। চলো চলো, ওষুধ দিতে হবে। প্রভাবতী দেবীকে টেনে নিয়ে তার ঘরে যাওয়ার পথেই বিপদটা বাঁধল। টুকাই সব সময় ছাড়াই থাকে, যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে তার। এই ঘটনা ঘটার সময় টুকাই একটু দূরেই দাঁড়িয়েছিল। ওদের এমনিতেই এসব সেন্স খুব প্রখর হয়। হয়তো কিছু বুঝতেও পেরেছিল সে, কিন্তু দৃশ্যটা এমনই অবাক করা যে টুকাই পর্যন্ত প্রথমটা ঘাবড়ে গেছিল। কিন্তু এখন খুনের জায়গা থেকে খুনিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখেই ঝাঁপিয়ে পড়ল সে। সরে যা, সর টুকাই, কেন এরকম করছিস? যেতে দে আমাদের। কিন্তু টুকাই তখন নাছোড়। পল্লবী প্রভাবতীকে আড়াল করার চেষ্টা করছে বারবার, কিন্তু
টুকাইকে সামলাতে পারছে না সে। প্রভাবতীর হাতে যদি ছুরিটা তখনও থাকতো তাহলে হয়তো তাতে টুকাইয়েরও রক্ত লেগে যেত। প্রভাবতী দারুণ বিরক্তিতে টুকাইকে তাড়ানোর চেষ্টা করছেন হাত নেড়ে। যা যা বেয়ারা কুকুর, সরে যা। কিন্তু টুকাইয়ের বেয়ারাপোনা তখনও বাকি ছিল। প্রভাবতীর গতি রোধ করতে না পেরে সে এবার শেষ চেষ্টা করল। দাঁত দিয়ে কামড়ে ধরল তার শাড়ির একাংশ। ওদিকে একতলায় ততক্ষণে মিতাদির গলা পাওয়া যাচ্ছে। পল্লবী এবার পা দিয়ে আঘাত করে টুকাইকে দূরে সরালো। তারপর প্রভাবতীকে ঠেলে নিয়ে এসে ঢুকলো ঘরের ভেতর। টুকাইও পিছু ছাড়েনি, ঘরের ভেতর ঢুকে আসছিল সেও। শেষ মুহূর্তে পল্লবী দরজা ঠেলে বন্ধ করে দিল বাম হাতে, কারণ ডান হাতে রক্ত লেগে আছে। তারপর ঠিক 2 মিনিট ঝড়ের বেগে হাত আর মুখ দুটোই চলল পল্লবীর। অ্যান্টিসেপটিক ক্রিম লাগানো হলো প্রভাবতীর রক্তাক্ত হাতে। মা, আমি ওদিকে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি শাড়িটা পাল্টে ফেলো আর লুকিয়ে রাখো কোথাও। পুলিশ এসে যদি ঘর সার্চ করে তাহলে যেন ওদের হাতে এটা কিছুতেই না যায়। আর হ্যাঁ, তুমি এই খুনের ব্যাপারে কিচ্ছু জানো না। তুমি এই ঘরেই ছিলে, বাইরে কি হয়েছে তা তুমি জানো না। তুমি যদি আমার কথা না শোনো, কাউকে কিছু বলো এই ব্যাপারে, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এই মাথার দিব্যি রইল আমার তোমাকে। আমি ওদিকে যাই। যা, কিন্তু মনে রাখিস, তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমি আর চুপ করে থাকবো না। সব সত্যি কথা জায়গা মতো বলে দেব। দিব্যি দিয়ে আমায় বেঁধে রাখতে পারবি না। পল্লবী তখন পাগল হয়ে গেছে। দরজার দিকে এগিয়ে এসে ঘুরে দাঁড়ালো, আবার শক্ত স্বরে বলল, আমার কোনো বিপদ হলে আমি অবস্থা বুঝে ব্যবস্থা ঠিক করে নেব, ঠিক বাঁচিয়ে নেব নিজেকে। কিন্তু তোমার কথায় যদি তোমার কোনো বিপদ হয় তবে আমি আত্মহত্যা করব, মনে রেখো। বেশ, সে কথাই রইল। তুই যদি নিজেকে সামলাতে না পারিস, যদি আমার জন্য তোর চরম ক্ষতি হতে বসে, আর তখনও তুই চুপ থাকিস, সত্যি কথা গোপন করে, আর এই খবর আমার কানে আসে, তাহলে আমি বিষ খেয়ে মরব। তুই আমার মরা মুখ দেখবি। পল্লবী আর শুনতে পারল না। তার বুক ঢিপ ঢিপ করছে। ঘটনাটা ঘটার সময় সে ভয় পাওয়ার সবটুকু পায়নি, কিন্তু এখন পাচ্ছে। 5 জনের চোখে ধরা পড়ে যাওয়ার ভয়। দরজা খুলে সে বেরিয়ে এলো, বাইরে থেকে বন্ধ করে দিল আবার। ছুটে সে ড্রয়িং রুমের দিকে চলল, আর সঙ্গে চলল উত্তেজিত টুকাই। কল্যাণের কাছাকাছি এসেই পল্লবীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। রক্তে ভেসে যাওয়া মেঝের উপর নিথর পড়ে আছে কল্যাণ মল্লিক। সে মরে গেছে। শিরদাঁড়ার পাশে পিঠের মাঝখানটায় গভীর ক্ষত বেয়ে রক্ত গড়াচ্ছে। ছুরিটা পায়ের কাছে পড়ে আছে। প্রভাবতীর হাত থেকে কেড়ে নিয়ে পল্লবী ফেলে দিয়ে গিয়েছিল ওইখানে। এবার সে সেটা কুড়িয়ে নিল আবার। একটা কাজ করতে হবে, আসল ক্ষতটা আড়াল করতে হবে নকল কিছু ক্ষত দিয়ে। সেই মতলবে কল্যাণের কাছে একটু সরে আসতেই টুকাই বেয়াদবি আরম্ভ করল। পল্লবীকে সে এগোতেই দিচ্ছে না। ওদিকে সিঁড়িতে পায়ের আওয়াজ। সমীর বোধহয় বাজারে বেরোলো। মিতা এতক্ষণ তার সাথে কথা বলছিল বলেই তার আসতে এতটা দেরি হচ্ছে। না হলে পল্লবী এবার টুকাইয়ের গলার বগলাস ধরে হাতের কাছে সিঁড়ির মুখের রেলিংয়ে শক্ত করে বেঁধে দিল। তারপর এসে বসে কোপাতে লাগলো মৃত কল্যাণের পিঠের জমিতে। আর তারপর তো তাতে কি হলো? আপনি বলুন স্যার। খুন করার পর অনেক সময় খুনির মাথা খারাপ হয়ে যায়। পল্লবী মল্লিকেরও হয়তো তাই হয়েছিল। তাই তিনি তখন ফাঁসি চাই করছিলেন। আর এখন একদিন পর স্বাভাবিক বুদ্ধি ফিরে এসেছে মাথায়, তাই এখন গল্প বানাচ্ছেন যাতে শাস্তি পেতে না হয়, এই আর কি।
হ্যাঁ, হ্যাঁ, এরকম হয় হয়। কিন্তু সৌগত, হতে পারে এখানে হয়নি, আমার কাছে প্রমাণ আছে। আরে রাখুন তো মশাই আপনার প্রমাণ। কি প্রমাণ আছে যে এই দুটো রেকর্ডিং? এসব কোর্টে টিকবে? টিকবে না। শক্ত প্রমাণ তেমন কিছু আছে? খালি প্রমাণ প্রমাণ। পাকরাশি, বিহেভ ইয়োরসেলফ। সরি সরি স্যার, আসলে একটু মাথাটা গরম হয়ে গিয়েছিল। সরি, ভেরি সরি। স্যার, ফরেন্সিক ডিপার্টমেন্টে যে স্যাম্পলগুলো পাঠানো হলো তার রিপোর্ট কখন আসবে? একটু সময় তো লাগবেই। কিছুক্ষণ পর 2 রাউন্ড চা আর গোলমরিচ গুঁড়ো ছড়ানো টোস্টের পর সৌগত বলল, স্যার 11টা বাজে, এবার একবার ফোন করে দেখুন তো রিপোর্ট রেডি হলো কিনা। ওটা না পাওয়া পর্যন্ত আর এগোনো যাবে না। আবার দেরি করা হলে অকারণ ভোগান্তি হবে নিরপরাধীর। দাঁড়াও, দেখছি। বলেই রাজীব রায় এবার ফরেন্সিক ডিপার্টমেন্টে তার সোর্স কাজে লাগালেন। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। আজ সকালে যে স্যাম্পলগুলো পাঠালাম সেগুলো টেস্ট রিপোর্ট কি রেডি? হ্যাঁ, টেস্ট হয়ে গেছে, রিপোর্টও এসে গেছে, তবে হার্ড কপি এখনো তৈরি করা হয়নি। দুপুরের মধ্যে থানায় চলে যাবে স্যার। আরে না না, অত সময় দেওয়া যাবে না, খুব আর্জেন্ট। আপনি একটা কাজ করুন, আপনি এখনই আমায় অনলাইনে ওটা পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি সেন্ড করছি, দেখে নিন। ওকে। ফোনটা কাটতেই রাজীব রায়ের সেলে একটা নোটিফিকেশন এলো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন করতেই ওসি বলল, ম্যাচ করে গেছে। স্টিলের ট্রেটায় দুধে বানানো মিষ্টি জাতীয় কিছুর স্ট্রেস পাওয়া গেছে। এবার প্রমাণ হলো তো? হ্যাঁ হলো, কিন্তু মা হয়ে ছেলেকে খুন করলেন, তাও আবার এই বয়সে। পল্লবীকে অসাধারণ রকম স্নেহ করেন প্রভাবতী। তার জন্মদিনের দিন তার সাথে দুর্ব্যবহার করার স্পর্ধাটা সহ্য করতে পারেননি তিনি। না, নিজের ছেলে বলেও না। তাছাড়া প্রবাদ আছে জানেন তো, শেকরার ঠুকঠাক, কামারের এক ঘা। যাই হোক, ওনার কাজ উনি করেছেন, এবার আমাদের পালা। কিন্তু ব্যাপারটা একটু কঠিনই হবে। অকাট্য প্রমাণ যতই থাক, মহিলা 60 তার ওপর হার্টের পেশেন্ট, স্টেপ দেওয়ার চাপ আছে। তবুও চলো দেখা যাক। সৌগতর দিকে তাকিয়ে কথাটা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রাজীব রায়। আবার আমি কেন? আমার কাজ তো শেষ। আসল আর নকল খুনির মধ্যে আসল খুনিকে সামনে আনা, এই অবধি আমার কাজ ছিল। সেটা তো করা হয়ে গেছে। এবার ব্যাপারটা আপনারা বুঝে নিন। আমি তো আর পুলিশ নই, এটা তো পুলিশ কেস। এবার বাকিটা আপনাদের কাজ। কথাটা সৌগত এসআই পাকরাশির দিকে আর চোখে তাকিয়ে বলল, না, তোমার কাজ এখনো শেষ হয়নি। আমি যখন বলবো তখন হবে। এখন আমাদের সাথে চলো। হ্যাঁ স্যার, চলুন, 12টা বাজতে যায়। না, তোমায় যেতে হবে না, আমি থাকছি না। থানা খালি করে সবাই চলে গেলে হবে? তুমি এখানে থাকো। এমনিতেও সঙ্গে লেডি অফিসার থাকবেন, কোনো অসুবিধা হবে না। চলো 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 সৌগত, লেটস গো। কথাটা বলে রাজীব সামনে এগোলেন। সৌগত এগোচ্ছিল, হঠাৎ পেছন থেকে একটা আঙুল মটকানোর শব্দ পেয়ে ঘাড় ঘোরাতেই দেখল এসআই সুমন পাকরাশি তার দিকে তির্যক চোখে দেখছেন। চাহনিটা 2 সেকেন্ড উপভোগ করে সৌগত এমনভাবে হাসল যেন পাকরাশিকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। আরে কি হলো সৌগত, আবার দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ স্যার, আসছি বলে সৌগত এগোলো। ঠিক 5 মিনিট পর দুজন লেডি অফিসারকে সঙ্গে নিয়ে রাজীব রায় ভ্যানে উঠলেন, পাশে সৌগত। ভ্যান যখন 78 নম্বর সামনে এলো তখন 12টা বেজে 19 মিনিট। ভ্যান থেকে পুলিশ নামতে দেখে আশেপাশের জানলা দরজার পর্দা দুলে দুলে উঠতে লাগলো। সমীরাজ বাড়িতে নেই। একতলা থেকে দোতলায় উঠলেন ওরা। প্রভাবতীর ঘরের সামনে এসে ফর্মালি নক করলেন রাজীব। ভেতরে আসতে পারি? বলেই পারমিশনের অপেক্ষা না করেই ভেতরে ঢুকে পড়লেন রাজীব রায়। ঘরে পুলিশ ঢুকতেই প্রভাবতী উঠে বসলেন। দীর্ঘদেহী গৌরবর্ণা বৃদ্ধা, মাথার চুল তত পাকেনি যত পাকা উচিত ছিল।
গায়ের চামড়া বেশ টান টান। পৌলমী অ্যাটাচ ব্যথে ছিল। কয়েক জোড়া পায়ের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দৃশ্যটা দেখে সে আঁতকে উঠল। ততক্ষণে মিস শর্মা ও মিসেস খাতুন প্রভাবতীর দিকে এগোচ্ছেন। এ কি, আপনারা আপনারা মাসিমার দিকে এগোচ্ছেন কেন? আসতে দাও, আসুন আপনারা, আমি অপেক্ষা করছি। সকালে ট্রাঙ্কটা নিয়ে যেতেই বুঝতে পেরেছি। চলুন, আমি তৈরি। ওর যে সুবুদ্ধি হয়েছে তা ভেবেই আমার শান্তি। শুধু শুধু কোনো দোষ না করেও বাড়ির বউ হয়ে তাকে একটা গোটা দিন কাটাতে হলো থানায়। ছি 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 ছি, কি লজ্জা! প্রভাবতী নিজেই নেমে এলেন বিছানা থেকে। মিস শর্মার দিকে হাত বাড়িয়ে বললেন, নিন, পড়ান। আমি না গেলে তো সেও আসতে পারবে না, তাই একটু তাড়াতাড়ি করুন দয়া করে। অফিসের হাত করা পড়াতেই যাচ্ছেন এমন সময় ওসি বললেন, থাক, ওটা আর পড়াতে হবে না। কথাটা শুনে সৌগতর ভালো লাগলো। রাজীব রায়ের দিকে সে একবার সকৃতজ্ঞ চোখে তাকালো। বয়োজ্যেষ্ঠা সম্ভ্রান্ত ঘরের এক ভদ্র মহিলাকে হাতে হাত করা পড়া অবস্থায় দেখতে সৌগতর খারাপই লাগতো। সে পুরোপুরি ঘরের ভেতর ঢোকেনি, চৌকাঠের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আচ্ছা মিসেস মল্লিক, দেখুন প্রমাণ টমান যা আছে থাক। আপনি আপনি একবার নিজের মুখে সত্যি কথাটা বলুন তো, যে আপনি এ কাজ করেছেন। আমি শুনতে চাই। মিথ্যে আমি বলতে চাইনি, মাথার দিব্যি দিয়ে বলিয়েছিল। কি করে? মানে যতই হোক সে তো আপনার ছেলে ছিল। ছিল, কিন্তু শুধু আমার একার নয়, সে তার বাপেরও ছিল। আর স্বভাব চরিত্র পেয়েছিল বাপের অনুরূপ। সে মানুষ থাকতে আমার জীবনে শান্তি ছিল না। আরও থাকলেও বৌমা কখনো শান্তি পেত না। তাই যা করেছি বেশ করেছি, এই নিয়ে আমার কোনো আফসোস নেই। বুঝেছি, চলুন এবার যাওয়া যাক। পেছনে দাঁড়িয়ে থাকা প্রায় হতবাক হয়ে পড়া নার্স পৌলমী দাসকে বিহবল অবস্থায় রেখেই পুরো টিম নিয়ে রাজীব রায় সবে মাত্র দোতলা থেকে একতলায় নামার সিঁড়ির মাঝামাঝি এসে পৌঁছেছেন। এমন সময় একতলা থেকে হাঁপাতে হাঁপাতে উপরে উঠে আসতে দেখা গেল ভবানীপুর থানার অন ডিউটি এসআই সুমন পাকড়াশিকে। কি ব্যাপার হে, তুমি এখানে? স্যার 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 পড়ে দেখুন স্যার, এটা এইমাত্র পেলাম। বলেই একটা ব্রাউন ফাইল ওসির হাতে তুলে দেন এসআই। তাড়াতাড়ি ফাইলটা খুলে ভেতর থেকে একটা A4 পেজ পড়তে শুরু করলেন। পড়া শেষ করেই হো হো করে হেসে উঠলেন ওসি। হাসির ধমকে প্রভাবতী সহ চমকে উঠল উপস্থিত সবাই। কি লেখা আছে ওতে স্যার? পোস্টমর্টেম রিপোর্ট অফ কল্যাণ মল্লিক। নিজেই পড়ে দেখো, আর একটু জোরে পড়ো যাতে এখানে থাকা সবাই শুনতে পায়। সৌগত খুব সিরিয়াসলি ভাবে পেজটা নিল। প্রথমে মনে মনে, তারপর সশব্দে মুখে পড়তে লাগলো। আকস্মিক উত্তেজনায় হৃদযন্ত্র বিকল হওয়ায় মৃত্যুর কারণ। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে মেরুদণ্ডের পাশে পিঠের মাঝামাঝি একটা ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তবে সেই অগভীর ক্ষত থেকে মর্মস্থলে রক্তক্ষরণ আরম্ভ হবার আগেই মৃত্যু ঘটেছে সকাল 7:30 থেকে 8টার মধ্যে, এবং মৃত্যুর পর মৃতদেহের ওপর বারংবার একই অস্ত্রের আঘাত চলেছে। পেজটা ওসিকে ফেরত দেয় সৌগত। তারপর আমার হলো সারা, আপনার হলো শুরু। ভাই, এবার একটু সাধারণভাবে কথা বলো, আর হেঁয়ালি পোষাচ্ছে না, বুঝেছ? দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কল্যাণ মল্লিক খুন হননি। এখন খুন যখন হয়নি, তখন আইনের চোখে খুনিও কেউ নেই। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। দেখুন আপনারা কি করবেন। আমি আসছি।
বলেই সৌগত ওসি সহ সকলকে পাশ কাটিয়ে কিছুক্ষণ আগেই নেমে আসা দোতলার সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। পেছন থেকে ওসি, আরে ওদিকে আবার কোথায় যাচ্ছ? বাই টুকাই, বাই। আমাদের আজকের গল্পের সৌগতর চরিত্রে সৌরভ, বড়বাবুর চরিত্রে মৃন্ময়, করিমের চরিত্রে প্রদীপ, সমীরের চরিত্রে অতনু, এসআইয়ের চরিত্রে অরিত্র, পল্লবীর চরিত্রে স্বাতী, পৌলমীর চরিত্রে রায়না, মিতার চরিত্রে সৃজিতা, বাপির চরিত্রে শিব, জোছনা এবং প্রভাবতী দেবীর চরিত্রে পিয়ালি, পার্থ সেনের চরিত্রে দেব, কল্যাণের চরিত্রে আবির, লেডি অফিসার স্বাগতা, অন্যান্য চরিত্রে উপমা, অনিন্দিতা, সুস্মিতা এবং আমাদের আজকের গল্পের সূত্রধর ও কথকের চরিত্রে আমি হ্যাপি। আমাদের আজকের গল্পের সাউন্ড ডিজাইন টিম অ্যানোনিমাস এবং সমগ্র পরিচালনায় টিম জুজু। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা খুব শীঘ্রই ফিরব একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন গপ্প জুজু।